একটু আগেই না বললি? কোনো ঝড়ে হয়তো রিলেশনটাও টিকে নেই। তবে আমি আবারও সব ঠিক করে দেব। হৃদকে কষ্ট পেতে দেব না। আর তোর কষ্টটা? রাত হেসে মায়ের কোলে মাথা রেখে বলে। আমার মা আছে না? রেহানা বেগম ছেলের চোখের পানি লুকিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা সহজেই ধরে ফেলেন, কিন্তু কিছু বলেন না। নিশোয়া ক্লাসরুমে দাঁড়িয়ে আছে। সামনেই বিজ্ঞানের সবচাইতে কঠিন চ্যাপ্টার বোঝাচ্ছে শাহেদ। নিশোয়া মনে মনে শাহেদকে 101টা গালি দিচ্ছে। শাহেদ এক এক লাইন পড়াচ্ছে আর আর চোখে তাকিয়ে নিশোয়াকে দেখছে। নিশোয়া থেমে থাকার পাত্রী নয়, বারবার কোশ্চেন করে শাহেদের মাথা উল্টাপাল্টা করে দিচ্ছে। অতঃপর শাহেদ নিশোয়ার বেয়াদবি বুঝতে পেরে বসতে বলে। নিশোয়া রাজ্যের জয় হাসি হেসে বসে পড়ে নিজের জায়গায়। ইসুয়া বারান্দায় বসে চা আর মায়ের হাতের বানানো সিঙ্গারা খাচ্ছিল। আজ 2 দিন ভার্সিটিতে যায় না, বাসা থেকে বোর হয়ে গেছে। তাই বিকেলে এই সময়টাতে এখানে এসে বসে আছে ইসুয়া। হঠাৎই নিচে চিল্লাফাল্লার আওয়াজে ওদিকে নজর দেয়। সামনের রাস্তাটাতে নবম দশম শ্রেণীর ছেলেরা ক্রিকেট খেলছে, তাই এত শোরগোল। আশেপাশের বিল্ডিং এর বারান্দায় বসা লোকেরাও তাদের খেলা উপভোগ করছে। ইসুয়াও চা খেতে খেতে মনোযোগ দেয় খেলাতে। ক্রিকেট খেলার দলটাতে কয়েকজন সিনিয়রও আছে, তবে মাথায় ক্যাপ থাকার জন্য তাদের চেহারা স্পষ্ট নয়। তারপরও খেলাটাতে আশেপাশে সবাই দারুণ উৎসাহী। এর মাঝে লাল ক্যাপ মাথায় ছেলেটা বেশিরভাগ বল ক্যাচ করছে আর ব্যাটসম্যানদের আউট করছে, তাই সবাই মনে মনে তাকেই সেরা আর ভালো খেলোয়াড় হিসেবে বেছে নিল। সবশেষে ওই ছেলেটা ব্যাটিং করবে বলে নেমেছে। ইস্যু এতক্ষণ খেলাটা খুব মনোযোগ সহকারে দেখছে, তাই সে ব্যাটসম্যানের চেহারা দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে ওঠে। কিন্তু না, মাথার ক্যাপটার জন্য তার চেহারা কিছুতেই দেখা যাচ্ছে না। প্রথম ব্যাটেই ছক্কা। যে খেলা দেখছিল সবাই চিৎকার করে উঠে উত্তেজনায়। ইস্যুও ছক্কা বলে লাফিয়ে ওঠে। কিন্তু পরের ঘটনাটার জন্য ইস্যু মোটেও প্রস্তুত ছিল না। ব্যাটিং করা ছেলেটা তার মাথার ক্যাপ সরিয়ে ইস্যুর দিকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারে। সে আর কেউ নয়, রবিন। ইস্যু এতক্ষণ যা এনজয় করছিল, এই মুহূর্তে সে যেন বিরক্তির চরম পর্যায়ে নেমে গেছে। ইস্যু এতক্ষণ আশেপাশের লোকজনদের চেঁচামেচিতে খেলাটা উপভোগ করেছে দ্বিগুণ, কিন্তু এখন সবার চিল্লাফাল্লা ইস্যুর কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে। যা সিঙ্গারা খেতে খেতে তারপরে অনিচ্ছা থাকা সত্ত্বেও খেলাটা দেখতে থাকে। তারেক সাহেব হট্টগোল শুনে বাইরে যান। ততক্ষণে রবিন তার প্রাপ্ত ওভার শেষ করে খেলা শেষে রবিন, শুভ আর নয়ন রাস্তায় দাঁড়িয়ে ইস্যুকে নিয়েই কিছু একটা আলোচনা করছিল। তারেক সাহেব বাইরে গিয়ে রবিনদের দেখে খুব অবাক হন। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন। আরে রবিন বাবা, তুমি এখানে? রবিনও হাসি মুখে এগিয়ে গেল। এই দিক দিয়েই যাচ্ছিলাম আঙ্কেল। খেলা দেখে লোভ সামলাতে পারেনি। তোমার বয়সে আমিও এমন ছিলাম। তাহলে চলুন আরেক ম্যাচ হয়ে যাক। আগের মতো আর জোর নেই বাবা। আচ্ছা, থাক তাহলে। তা কেমন আছেন আপনি? ভালো। আরে কথা বলতে বলতে এবার ভুলে গেছি। বাসায় এসো বাবা। রবিন একটু ভান করে ধরে বলে। না আঙ্কেল, আজ না, অন্য একদিন। তা বললে তো হবে না, তোমার আন্টি হাতে সিঙ্গারা খেয়ে তো যাবা। শুভ তারেক সাহেবের দিকে তাকিয়ে বলে। আই লাভ সিঙ্গারা। আঙ্কেল চলুন আমরা যাই। আমরা মিস করছি না আন্টির হাতের সিঙ্গারা। রবিন বরং থাক। আমাকে রেখে তোরা যাবি? আমাদের কি দোষ? তুই তো যাবি না বলছিস। তারেক সাহেব ওদের দুষ্টুমি দেখে হাসতে থাকে, তারপর বলে উঠে। তোমরা তিনজনই চলো তো। তারেক সাহেব ওদের নিয়ে বাড়িতে প্রবেশ করলো। এদিকে ইসুয়া তার বারান্দায় বসে এতক্ষণ সব দেখছিলেন। এখন তার বাবার উপর প্রচন্ড বিরক্ত সে। কি দরকার এদের বাড়িতে আনার? জাস্ট ডিসকাস্টিং। রবীন্দ্র দেখে খুব অবাক হন ঝুমা বেগম। এগিয়ে এসে জিজ্ঞেস করলো। আরে তোমরা? আন্টি, চলে এলাম। আপনার হাতে সিঙ্গারা খেতে। বেশ করেছো। কেমন আছেন আন্টি? ভালো, কিন্তু আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কেন আন্টি? সেই যে গেলে আর এসেছো এই বাড়িতে? শুভ রবিনকে চোখ মেরে বলে। আপনি চাইলে রোজ আসবো আন্টি আমরা। তা তোমাদের যখন খুশি আসতে পারো, নিষেধ কে করেছে? রবিন এদিক সেদিক তাকিয়ে বলল। নিশুয়া বাড়িতে নেই আন্টি। আছে তো, স্কুল থেকে বাসায় ফিরে হয়তো ঘুমাচ্ছে। দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। ঝুমা বেগম নিশুয়াকে ডাকতে থাকেন। মায়ের ডাকে নিশুয়া আর ইশুয়া একসঙ্গে তাদের রুম থেকে বের হয়ে আসে। রবিন ইশুয়ার দিকে তাকিয়ে চোখ মারে। ইশুয়া তখন সিঁড়ি বেয়ে নামতে নামতে রবিনকে পর্যবেক্ষণ করছিল। রবিনের এহেন কাণ্ডে ইশুয়া ভ্রু কুচকে তাকিয়ে চোখ রাঙায়। রবিন মিটিমিটি হাসছে।
নিশুয়া তো ওদের দেখে খুব এক্সাইটেড, দৌড়ে এসে গল্প জুড়ে দেয়। এদিকে ইশুয়া ড্রয়িং রুমে উপস্থিত হতেই রবিন, শুভ আর নয়ন দুষ্ট হাসি দিয়ে একসঙ্গে বলে ওঠে। আসসালামু আলাইকুম ম্যাম। ইশুয়া যেন অস্বস্তিতে পড়ে গেল। তারা যে মজা নিচ্ছে সেটা ইশুয়া ভালোই বুঝতে পারে। তারা সবাই মিলে চা সিঙ্গারা খেতে খেতে অনেকক্ষণ আড্ডা দেয়। হঠাৎই নিশুয়া রবিনের হাত ধরে বলল, চলো ভাইয়া ছাদে যাই। যাও বাবা, আমরা ঈশ্বরী মামুনির ছাদে একেবারে বাগান করে বসিয়েছে। ও, প্রকৃত প্রেমী। সে তো গাছ লাগিয়েই খালাস, দিনে দুবার বাটি ঘটি টেনে আমাকেই পানি দিতে হয়। শুভ আর নয়ন উঠে দাঁড়ায়। শুভ বলল, তাহলে আমরাও বরং ছাদে ঘুরে আসি। নিশু এবার আরেক হাতে ইশুয়াকে ধরল। চলো আপু। তোরা চা, আমার যেতে ইচ্ছে করছে না। তা বললে তো হবে না, চলো তো। নিশু এক প্রকার টেনে ইশুয়াকে নিয়ে ছাদে আসে। ছাদে এসে রবিনরা তো হা করে আছে। সত্যিই অসাধারণ পরিবেশ, এমন একটা জায়গায় যথেষ্ট মন ভালো করার জন্য। জাস্ট অসাম। আমার আপুর হাতের জাদু। সত্যি অনেক সুন্দর। রবিন এখনো কোনো কমপ্লিমেন্ট করেনি দেখে নিশুয়া তার দিকে তাকালো। রবিন তখনও ঘুরে ঘুরে বাগানটা দেখছিল। ছাদের একপাশে পুরো গোলাপের সারি, বিভিন্ন রঙের গোলাপ ফুল একপাশ জুড়ে, লাল, গোলাপি, সাদা, হলুদ, লাল, সাদা, এমনকি আরো কয়েকটি প্রজাতির গোলাপ। মাঝের সারিতে নয়নতারা সমাহার, লাল, সাদা আর হলুদ, এই 3 প্রজাতির নয়নতারা ফুল। আর শেষের সারিতে সন্ধ্যা মালতী ফুলের আকর্ষণীয় গাছগুলো ঝুপড়ির মতো হয়ে আছে। রবিন নিশুয়ার দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় না কোনো আনরোমান্টিক হাতের ছোঁয়া এই বাগানে আছে। মানে? তুই কিভাবে জানলি উনি আনরোমান্টিক? নিশুয়া এবার ব্যাপারটা ধরতে পারে। রবিন নিশুয়ার দিকে তাকিয়ে বলে, আমার ফিরতি কিসখানা এখনো বাকি। ইশুয়া চোখ বড় বড় করে তাকায় রবিনের দিকে। রবিন সেদিকে তোয়াক্কা না করে নিশুয়াকে বলে, শালি সাহেবা, বিয়ের পর আমরা বেড়াতে এলে আমি আর তুমি এখানেই সময় কাটাবো। ডান। ইশুয়া নিশুয়ার দিকে তাকিয়ে বলল। তোকে আমি জবাই করবো কুত্তি। নিশুয়া অবুঝের মতো তাকিয়ে, কেন, আমি কি করলাম? আমরা কি তোমাকে নিয়ে কিছু বলেছি? ইশুয়া হা করে রইল। রবিন নিশুয়ার কথায় তাল মিলিয়ে বলল, সত্যি তো, আমরা কি আপনার নাম নিয়ে কিছু বলেছি? আমি বিয়ের পর বউয়ের সাথে আমার বাবার বন্ধুর বাড়িতে আসতেই পারি না? ইশুয়া এবার ভালোভাবেই ফেসেছে বুঝতে পারে। রবিন ইশুয়ার দিকে তাকিয়ে বলে উঠে, নাকি আপনার মনে হয় আপনিই আমার? ইশুয়া রবিনের দিকে তাকিয়ে বলল, শাট আপ। আমি যে আপনার টিচার, ভুলে যাবেন না। আমি এইখানে আমার বাবার বন্ধুর 2টা বিউটিফুল রাজকন্যা ছাড়া কাউকেই দেখছি না। তার মধ্যে একজন আমার বাবার ছেলের বউ, আমার মায়ের নাতি নাতনিদের মা, আমার বোনের ছোট ভাইয়ের বউ, আমার দাদিমার একমাত্র ছেলের ঘরের 2 মাত্র সন্তানের ছোট জনের কলিজা। ইশুয়া রবিনের কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল। তার মাথা ঘুরছে। মুখ ভার করে সে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়ায়। ইশুয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে রবিনকে বলল, ইউ আর গ্রেট ভাইয়া। তারপর 4 জন মিলে সে কে অট্ট হাসিয়ে সাত ফোনটা কানে ধরলো। ততক্ষণে অপর পাশ থেকে রিসিভ হয়। হ্যালো রিদ, হ্যাঁ বল ডক্টর। দেখা করতে পারবি একটু? আমি ফ্লাইটে ডক্টর, দেশে ফিরছি। হঠাৎ এনি প্রবলেম? দাদিমার শরীর অসুস্থ। কবে ফিরবি? জানি না, লং টাইম থাকতে হতে পারে হয়তো বা। ও আচ্ছা। আন্টির কি খবর? ওনার শরীর কেমন আছে? মাকে নিয়ে একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। ওকে, ওনার দিকে খেয়াল রাখিস ডাক্তার। ওকে, টেক কেয়ার, বাই। বাই। ফোনটা কেটে দিল রিধিমা। মুখ মলিন করে ফোনটা কান থেকে নামায় সাত। পাশেই রেহানা বেগম বসা ছিল। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কিরে, কি বললো? ও দেশে ফিরছে মা। হুট করে দেশে কেন? ওর দাদিমা অসুস্থ। ও, তাহলে ওর যাওয়া খুব জরুরি। হুম। রেহানা বেগম ছেলের মন খারাপ দেখে তার হাতটা শক্ত করে ধরে। সাত ছলছল চোখে মায়ের দিকে তাকায়। জানো মা, তুমি যখন বললে একবার শেষ চেষ্টা করে দেখতে, তখন থেকে আবার আমার মনটা লোভী হতে শুরু করেছে। কিন্তু কি? সেটা আর হওয়া নয়। কেন হবার নয়? রিত খুব জরুরি কিছু না বলে দেশে যায় না, আর গেলেও কখনো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যায়। সে থাকে না, আর তার একমাত্র কারণ হচ্ছে শাহেদ।
শাহেদের প্রতি দুর্বলতা সৃষ্টি হবে বলেই দেশে আর পরিবারের থেকে দূরে থাকে, কিন্তু এখন আর কিছু করার নেই। হয়তো রেহানা বেগম ছেলেকে থামিয়ে দিয়ে বলল, তোর গোবর মার্কা বুদ্ধি থেকে কম কথা বল। মা, তুমি হৃদকে চেনো না? চেনার প্রয়োজনও নেই। মানে? তুই তোর দিক থেকে চেষ্টা করবি, বাকিটা যা হওয়ার দেখা যাবে। কিন্তু মা, 2টো টিকিট কেটে ফেল জলদি, আমরাও দেশে ফিরছি। এটা কখনো সম্ভব না মা। কি সম্ভব কি সম্ভব না তা পরে দেখা যাবে, এখন যা বলছি তাই কর। এমনিতেই তোমার অসুস্থতার জন্য 1 সপ্তাহ ছুটি নিয়েছি। এখন আমাকে বোকা বানাস না। চাইলে তুই 1 বছরের ছুটি কাটাতেও পারিস হসপিটালে, তোর সেই সুযোগ আছে। মা, বোঝার চেষ্টা করো। আমি কিছু জানি না, তুই 1 মাসের ছুটি নিয়ে নে। আমি আমাদের ঢাকার বাড়িটা থাকার উপযুক্ত করার লোক পাঠিয়ে ঠিক করছি। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। রেহানা বেগম একদিকে খুশি হন, অপরদিকে অবাক হন ছেলের সম্মতি জ্ঞাপনে। সত্যি তার ছেলেটা রিধিমাকে কতটা ভালোবাসে। ব্যাপারটা জানার পর রিধিমা কি করবে দেখা যাক। ফ্লাইটে বসে আছে রিধিমা। আফজাল সাহেব একের পর এক ট্রাই করছে তাকে কলে পাওয়ার জন্য, কিন্তু রিধিমা বাবার কল কেটে মেসেজ করে। আফজাল সাহেব ফোনের মেসেজ অপশনে গিয়ে রিধিমার মেসেজ চেক করেন, যাতে স্পষ্ট লেখা, আমি ফ্লাইটে ড্যাড, কল করো না, দেশে ফিরছি। আফজাল সাহেব মেয়ের মেসেজ পড়ে স্বস্তি বোধ করলেন। রবিন ইসুয়াদের ছাদে থাকাকালীন সময় রবিনের ফোনে কল আসে তার মায়ের। কলটা রিসিভ করে বলে, মা বলো। জলদি বাড়িতে আয়। কি হয়েছে মা? তোর দাদিমা। বেশি কিছু বলতে পারলো না আর, ডুকরে কেঁদে উঠল রবিনের মা। ততক্ষণে যা বুঝার বুঝে গিয়েছে রবিন। দৌড়ে ছাদ থেকে নেমে হন্য হয়ে বেরিয়ে যায় ইসুয়াদের বাড়ি থেকে। রবিনকে এভাবে বেরোতে দেখে ইসুয়া আর তার মা রান্নাঘর থেকে ছুটে আসে। শুভ, নয়ন আর নিশুয়াকে জিজ্ঞেস করে ঝুমা বেগম, কি হয়েছে, এভাবে কই গেল? ওর দাদিমা হয়তো গুরুতর অসুস্থ, বাড়ি থেকে কল এসেছে। ও। ইসুয়া আর নিশুয়ার মনটাও খারাপ হয়ে গেল। নয়ন ঝুমা বেগমের দিকে তাকিয়ে বলে, আন্টি, আমরা বরং ওর সাথে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা বাবা যাও, ছেলেটা যেভাবে ছুটলো। নয়ন আর শুভ দেরি করলো না, রবিনের পিছু পিছু গেল। ইসুয়ার রবিনের জন্য মায়া হতে থাকে। ইস, একটু আগে না কত হাসি খুশি ছিল ওই মুখটা। হন্তদন্ত হয়ে রবিন, শুভ আর নয়ন চৌধুরী বাড়িতে ঢুকলো। আফজাল সাহেব তখন তার ফ্যামিলি ডক্টর আরিফের সঙ্গে ওনার মায়ের অসুস্থতার ব্যাপারে আলোচনা করছিলেন। রবিন দৌড়ে এসে বলল, আরিফ আঙ্কেল, এখন কি অবস্থা দাদিজানের? টেনশনের কিছু নেই আপাতত, তবে কি? তবে একটা ব্যাড নিউজ আছে। উনি আপাতত ভালো থাকলে ওনার হার্টের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। মানে ওনার হার্ট 98% ব্লক হয়ে গেছে। এখন এই বয়সে এই পর্যায়ে এসে ওনার অপারেশন করা খুবই রিস্কের ব্যাপার। তাহলে কি করণীয় এখন? এখন ওনাকে কোনো স্ট্রেস দিও না, একটু মানসিক চাপ ওনার উপর বিরাট প্রভাব ফেলবে। হার্ট অ্যাটাক অবধি হতে পারে। এখন কি মাকে হসপিটালে ভর্তি? একদমই না, এখন উনি সুস্থ আছেন। ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হসপিটালের বদ্ধ পরিবেশে হাঁপিয়ে উঠবেন, বাড়িতে থাকাই বেটার। ওকে। ওনার প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। ডাক্তার সাহেব সবকিছু বুঝিয়ে বলে বিদায় নিলেন। শুভ আর নয়ন রবিনের সাথে কিছুক্ষণ থেকে সান্ত্বনা দিয়ে তারাও নিজ নিজ বাসায় চলে যায়। সবাই তখন ড্রয়িং রুমে ভারাক্রান্ত মন নিয়েই বসেছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। রান্নাঘর থেকে দিতি চৌধুরী তাদের বাড়ির কাজের লোক রহিমাকে ডেকে দরজা খুলতে বলে। রহিমা দরজা খুলে দেয়। রহিমা দরজা খুলে রিধিমাকে দেখে দুহাত পেছনে গিয়ে দাঁড়ায়। আঁচলা হাস মুছতে মুছতে বেরিয়ে এসে দিতি বেগম বলেন, কে এসেছে রে রহিমা? সবাই তখন অবাক চোখে রিধিমার দিকে তাকিয়ে আছে। রহিমা আমতা আমতা করে বলল, রিধিমা আসার কথা জানালো। রিধিমাকে দেখে সবাই অবাক হলেও আফজাল সাহেবের তেমন কোনো হেরফের নেই। দিদি বেগম মেয়েকে দেখে এগিয়ে আসেন হাসি মুখে। রিধিমাকে জড়িয়ে ধরতে যাবে তার আগেই রিধিমা বলে ওঠে, বাইরে থেকে আসছি, এমনিতেই ভাইরাস সংকট। কোন আক্কেলে আমাকে টাচ করতে আসছো এখন মম? আগে ফ্রেশ হয়ে আসি, তারপর যা যা করতে মন চায় করো। তারপর রিধিমা রহিমার দিকে তাকিয়ে বলে, হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে আমার লাগেজটা উপরের রুমে রেখে আয় জলদি। রহিমা মাথা নেড়ে সাই দিয়ে হাত ধুতে চলে যায়, আর রিধিমাও কথা না বাড়িয়ে নিজের থাকার ঘরে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কি মেয়ে, কই এতদিন পর বাড়িতে এলি, একটু জড়িয়ে ধরবি আমাদের। দাদি যান কেমন আছে জিজ্ঞেস করবি, তা না করে
আমার মামনি ওই রকমই দিতি। একেবারে পাথর। ভুল বললে, আমার মামনি বরফ। মা, আপনি একটু স্ট্রেট, তাই বলে এভাবে বলছো কেন? এসেছে আপনার চামচা, আপনার হয়ে তদারকি করতে। মামিমণি, তুমি এখন যেভাবে কথা বলছো তার এক রত্তি পরিমাণ রিদিমার সামনে বলতে পারবে? যেখানে মামুই কিছু বলতে পারে না সেখানে মামিমণি কিভাবে বলবে আপুকে? এই চুপ কর তো তোরা। কেন, আমরা কি ওকে ভয় পাই নাকি? ভয় তো উল্টা ওর পাওয়া উচিত আমাদেরকে। আমরা ওর বাবা মা। এত দূর আশা করবেন না বিবি সাহেবা। তা যা বলেছ ড্যাড, আপনি আর ভয়। দিতি বেগম রবিনের দিকে তাকিয়ে বলে, এই 2 পিস আজব চিজকে আমি পেটে ধরেছি, ভাবতে আমার অবাক লাগে। আমি কি করলাম আবার? গরম খুন্তির ছ্যাঁকা খাবি মুখে মুখে তর্ক করলে। মম, এটা একেবারেই উচিত না। আপনের রাগ তুমি আমার উপর ঝাড়ছ। দিতি বেগম ফুঁসতে ফুঁসতে রান্নাঘরে চলে যায়। রিদিমা ফ্রেশ হয়ে নিচে নামে আসে। ডাইনিং টেবিলে বসে রান্নাঘরের দরজায় তাকিয়ে বলে, মম, মম, কি হয়েছে বল? আমাকে কড়া 1 কাপ কফি দাও তো। 2 মিনিট বস, আসছি। রবিন এসে বসে রিদিমার পাশের চেয়ারটাতে। রিদিমা ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে বলল, পড়াশোনা কেমন করছিস? ভালোই। তা তো হবেই ভালো। এরকম বিউটিফুল বিউটিফুল ম্যামরা আজকাল ভার্সিটিতে ক্লাস করায় বলে কথা। রবিন চোখ বড় বড় করে বলে, মানে? আমার কাছে সব খবর থাকে, সেটা তুই ভালো করেই জানিস বাবু। তা ভার্সিটির মেয়ে ফ্রেন্ডদের ফেলে টিচারের উপরে নজর পড়লো কি করে? আসতে বলো আপনি, ড্যাড শুনবে। আচ্ছা বল। আমার কাছে তাকে অন্য রকম লাগে। কেমন? রবিন রিদিমার দিকে তাকিয়ে মুখ ছোট করে বলে, জানি না। রিদিমা অট্ট হাসিতে ফেটে পড়ে। রিদিমার হাসির আওয়াজে সবাই অবাক হয়। তমা আকাশের পেটে কনুই দিয়ে খোঁচা মেরে বলে, এই ভাইয়া, এটা কি দেখছি? আকাশ রিদিমার দিকে তাকিয়ে বলল, এভাবে হাসার কারণ কি? তুমি অবাক হচ্ছ না? এভাবে হাসতে দেখে একটু অবাক হয়েছি, কিন্তু কারণটা কি বলো তো? আমি কি জানি, আমিও তো তোমার মতোই এখানেই বসে আছি। ওইদিকে দিদি বেগম রান্নাঘর থেকে 1 কাপ কফি নিয়ে এসে রিদিমার সামনে মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। রিদিমা তার মায়ের দিকে তাকিয়ে বলল, এনি প্রবলেম মম? হঠাৎ এলি, খবর দিলে না তো? ড্যাডকে বলেছি তো। বলেনি তোমাদের? তোমার দাদাজানের টেনশনে কাউকে বলা হয়নি, ভুলে গেছি। তাহলে ভুলটা ড্যাডের মম। আমাদের জানালেও তো পারতি। নিজের বাড়িতে ফিরছি, জনে জনে খবর দিয়ে আসতে হবে নাকি এখন থেকে? অদ্ভুত কথা বলো। না না, এমনিতেই বললাম। বলার মতো কোনো ভালো টপিক থাকলে বলো, এসব নিয়ে পড়ো না তো এখন। দিদি বেগম রান্নাঘরের দিকে এগোতে এগোতে বলল, আমি কিছু বললেই তো তোদের কাছে আউল ফাউল মনে হয়। রিদিমা রবিনের দিকে তাকিয়ে বলল, কিরে, কি হয়েছে? এরকম বিহেভ করছিস কেন মিসেস চৌধুরী? মিসেস চৌধুরী এখন তার মেয়ের বিয়ে নিয়ে টেনশনই তো। হোয়াট? আরে কিছু না, বাদ দাও তো। রবিন রিদিমার কথার মাঝে আবারও বাড়ির কলিং বেল বেজে উঠল। রবিন অবাক হয়ে ঘড়ির দিকে তাকালো। কটা বাজে? 8:10। এখন আবার কে এলো? দাঁড়াও, দেখছি আমি। সুরাইয়া খান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে রিদিমার দিকে তাকিয়ে বলল, আমার ডল এসেছে নাকি শুনলাম। রিদিমা দাঁড়িয়ে পড়ে। সুরাইয়া খানের দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ায় আর বলে, ও মাই গড, ফুপি তুমি তো সেই লেভেলের সুন্দরী হয়ে গেছো। থাক থাক, এখন আর আহ্লাদ দেখাতে হবে না আপনাকে। আসার পর থেকে কোনো খোঁজ নিয়েছেন আমার? আহা, রাগ করছো কেন ফুপি? আমার রাগের কোনো দাম আছে নাকি? এভাবে কেন বলছো মাই সুইটার? হয়েছে হয়েছে, আর দরদ দেখাতে হবে না। রবিন ততক্ষণে দরজা খুলে দেয়। রবিন দরজা খুলে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে আফজাল সাহেব হাঁক ছাড়লেন, কে এসেছে রবিন? ড্যাড, তারেক আঙ্কেল আর তার ফ্যামিলি এসেছে। আফজাল সাহেব এগিয়ে এসে রবিনের পাশে দাঁড়িয়ে বলল, তো ওদের ভিতরে আসতে দাও, বাইরে দাঁড় করিয়ে রাখলে কেন? রবিন দরজা ছেড়ে সরে দাঁড়ায়।
তারেক সাহেব, ঝুমা বেগম, ইশুয়া আর নিশুয়া সবাই হাসি মুখে বাড়িতে প্রবেশ করলো। আয় বন্ধু আয়। এখন খালাম্মা কেমন আছে দোস্ত? এখন তো আপাতত ভালো, তবে হেলথ কন্ডিশন অনেক খারাপ। তারেক সাহেব সমবেদনা জানান। তারপর আফজাল সাহেব ঝুমা বেগমের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন ভাবি সাহেবা? খবরটা শুনে বাড়িতে সকালে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখন একটু ভালো লাগছে, খালাম্মা সুস্থ আছেন জেনে। সবার সাথে ইশুয়াদের পরিচয় করিয়ে দেন আফজাল সাহেব। ইতিমধ্যে আকাশ, তমা, রবিন আর রিধিমা ইশুয়াকে চিনলেও বাকিদের সাথে তেমন কোনো আলাপ পরিচয় না থাকায় সবার সাথেই হাসি মুখে পরিচিত হন। ইশুয়া আর নিশুয়া ড্রয়িং রুমের সোফার এক কোণে বসে আছে। দুবনই অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। অন্যদিকে আকাশ, রবিন, আফজাল সাহেব, তারেক সাহেব আর দেলোয়ার খান আড্ডা দিচ্ছিল। তমা তার ফোন ঘাঁটতে ব্যস্ত। তার মুখ দেখে বোঝা যাচ্ছে ইশুয়াদের উপস্থিতিতে বড়ই বিরক্ত হয়েছে সে। রিধিমা তখনও কফি হাতে বসেছিল ডাইনিং টেবিলে আর চোরা চোখে ইশুয়াকে পরখ করছিল। ইশুয়া নিশুয়ার হাত ধরে বসে আছে। রবিনও কিছুক্ষণ পরপর তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ইশুয়া বেচারি পারছে না এক ছুটে বাড়ি চলে যেতে। রবিন ইশুয়ার অস্বস্তি খুব ভালো করেই টের পায়। রিধিমা তার কফি শেষ করে এগিয়ে আসে ইশুয়াদের দিকে। তুমি ভার্সিটির সেই ক্যান্টিনের? আপু, আমি ইসুয়া। ভার্সিটিতে একবার আমাদের দেখা হয়েছিল। ইয়েস ইয়েস, আমার সেই ফটোকপিকার। ইশুয়া ভ্রু কুচকে বলে, কি বুঝলাম না। কিছু না, বুঝতে হবে না। এই তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা এখানে বড়দের সাথে বসে বসে বোরিং ফিল করছো। আমার সাথে উপরে চলো, যাবে? নিশুয়া যেন বাড়িটা একটু ঘুরে দেখার অপেক্ষাই ছিল। সে জলদি করে বলে উঠল, হ্যাঁ আপু, চলুন চলুন। ইশুয়া নিশুয়ার দিকে চোখ পাকিয়ে তাকালো। তারপর রিধিমার দিকে তাকিয়ে বলল, না আপু, আমরা বোরিং হচ্ছি না, ঠিক আছে। তুমি আমার ফটোকপি হলেও তোমার বোন কিন্তু ফুল লিটল রিদিমা, সব কিছু কাট কাট বলে ফেলে। এবার যেন ইশুয়া নিশুয়ার একটু লজ্জায় মিশিয়ে গেল। পাশে উপস্থিত থাকা তমার এসব একদমই সহ্য হচ্ছিল না। সে এমনিতেই ইশুয়াকে দু চোখে সহ্য করতে পারে না, তার উপর আজ নিজের বাড়িতে ওদের এমন আপ্যায়ন তার গা জ্বালিয়ে দিচ্ছিল। ইশুয়া হালকা হেসে মাথা নাড়ালো রিধিমার কথায়। আরে এত কোয়ালিটি বজায় রাখতে হবে না তো। এসো, তোমরা আমার সাথে এসো। নিশুয়া আর ইশুয়া উঠে দাঁড়ায় রিধিমার সঙ্গে যাওয়ার জন্য। তমার মাথায় তখন স্বয়ং ইবলিশ টোকা মারে। ইশুয়া যাওয়ার সময় নিজের বাম ঠ্যাং দিয়ে ল্যাং মারে। ইশুয়া বিষয়টি নিজ চোখে দেখে যে তমা ইচ্ছাকৃতভাবে কাজটা করেছে, কিন্তু ততক্ষণে সে পা সামনে দিয়ে ফেলেছিল বিদায় নিজেকে আর সামলাতে পারেনি। হোঁচট খেয়ে সামনেই রবিনের গায়ে ঢলে পড়ল। সবাই ইশুয়ার দিকে নজর দেয়। ততক্ষণে রবিন বেচারা শক খেয়ে বসে আছে। রিধিমা জলদি করে এগিয়ে আসে। এই আস্তে, তুমি ব্যথা পেয়েছো? ইশুয়া নিজেকে সামলে রবিনকে ভর দিয়ে উঠে দাঁড়াতে নিবে, তখনই রবিন চোখ মেরে ইশুয়ার কানের কাছে মুখ এনে বলল, কি মিস অধ্যাপিকা, বিয়ের আগেই আমার কোলে বসার, কাছে এসে জড়িয়ে ধরার এত ইচ্ছে? হ্যাঁ, আগে বললেই তো পূরণ করে দিতাম। এভাবে সকলের সামনে। ইশুয়া ভ্রু কুচকে উঠে দাঁড়ালো। তারপর রবিনের দিকে তাকিয়ে বলল, সরি। সরি কেন বলছো? এটা একটা কোইন্সিডেন্স। ইশুয়া কিছু না বলে সামনে এগোতে থাকে। নিশুয়া রবিনের দিকে তাকিয়ে মুচকে হাসে। রবিনও হেসেই জবাব দেয়। আকাশ কিছু একটা বুঝতে পেরে রবিনের কাছে গা ঘেঁষে বসে। রিধিমা ইশুয়া নিশুয়াকে নিয়ে দোতলা সিঁড়িতে পা রাখে। পেছন থেকে দিদি বেগম আর ঝুমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় তাদের ডাকে। ইশুয়া, মামনিরা কোথায় যাচ্ছ? ওদের উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি একটু। ওদের নাস্তা করতে দিবি তো আগে নাকি? আন্টি, আমরা একটু ঘুরে আসি আগে। দিদি বেগম কিছু বলতে যাবে তার আগে ঝুমা বেগম বলে ওঠেন, এই মেয়েকে নিয়ে আর পারি না, এক জায়গায় থাকতে মন চায় না, শুধু চোরকির মতো ঘুরে। ছাড়ুন তো ভাবি, ওরা এই বয়সে একটু মজা করবে, সেটাই তো স্বাভাবিক। আমার মেয়ের মতো রোবট বানাবেন না। রিধিমা ইশুয়া নিশুয়া উপরে যায় আর দিদি বেগম ঝুমা বেগম নিজেদের আড্ডা চালায়। আকাশ রবিনের পেছনে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে আসে। এই ভাই, তুই থার্ড জেন্ডারের মতো আচরণ করছিস কেন? তোর ব্যাপার কি বলতো? থুরি তো গোলমাল আছেই। রবিন আকাশের কথায় কান্না দিয়ে উঠে দাঁড়ালো আর হালকা করে গাইল,
গোলমাল হে ভাই, সব গোলমাল হে। আকাশ বিষয়টা বুঝতে না পারে জিজ্ঞাসাবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। সাদ ব্যালকনিতে বসে ফোনে অনলাইনে টিকিট কাটার চেষ্টা চালাচ্ছে, কিন্তু তা বারবার মনে হচ্ছে তাকে লুকিয়ে লুকিয়ে কেউ দেখছে। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবার নিজের কাজে মন দেয় সাদ। হঠাৎই তার চোখ যায় সামনে বাসার ব্যালকনিতে, সেই বিদেশিনী। সাদ চোখ নামিয়ে ফেলে। হঠাৎ সাদের ফোনে কল আসে কারো। কলটা রিসিভ করতেই কেউ ভাঙা ভাঙা গলায় বাংলা উচ্চারণে বলল, হ্যালো মিস্টার আনসার, একটু সামনে তাকাবেন? সাদ বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা সেই বিদেশিনী কল করেছে। কলটা কানে রেখেই সে সামনে তাকালো। সাথে সাথে সে প্রচন্ড রাগে ফেটে পড়ে আর কলটা কেটে নিজের ব্যালকনি থেকে উঠে রুমে চলে যায়। ব্যালকনির দরজা জানলা বন্ধ করে দেয়। সাদ রুমে এসে তার ফোনটা বেডে ছুঁড়ে মারে। রেগে ফ্লাওয়ার বাস্কেটটা আয়নায় ছুঁড়ে মারে। ছি, এমন অশ্লীল ড্রেস পরে সামনে এসে এই মেয়ে সাদ কি করতে চায়? সাদের চোখ দুটো টকটকে লাল হয়ে ওঠে। এমন কুরুচিপূর্ণ ইঙ্গিতের মুখোমুখি আগে কখনো হয়নি সাদ। এমন সাহস একটা অপরিচিত মেয়ে কি করে দেখাতে পারে? তার আত্মসম্মান বোধ বলতে কি কিছুই নেই? নিজেকে কি কেউ এত নিচু নামাতে পারে? সাদ তা বুঝে উঠতে পারছে না। হঠাৎ সাদের ফোনে মেসেজের টোন বেজে উঠল, যাতে স্পষ্ট লেখা, আই ক্যান ডু এভরিথিং ফর ইউ মিস্টার আনসার। সাদের রাগ যেন আকাশ ছুলো। সে এমন একটা কাজ করে বসলো যা তার সাথে মোটেও যায় না। তার কাছের কেউ স্বচক্ষে দেখলে বিশ্বাসই করতো না যে কাজটা সাদ করেছে। সে ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল পুনরায়। প্রথমে মেসেজের রিপ্লাই দিল, গো টু হেল। তারপর ফোনটা এত জোরে নিজের ব্যালকনি থেকে পাশের বাসায় যে ব্যালকনিতে মেয়েটা এসে দাঁড়িয়েছিল সে ব্যালকনিতে ঢিল মারে। সঙ্গে সঙ্গে অনেক জোরে আওয়াজ হয়। নিশ্চয়ই ওই বাসার আয়নাটা ভেঙে গেছে। আয়না ভাঙার শব্দে সে বিদেশিনী আঁতকে ওঠে আর বিষয়টা বুঝতে পারে। সাদ রেগে আছে বুঝতে পেরে যেই তাকে সরি লিখতে মেসেজ দিতে যাবে, তখনই সে দেখলো একটা মোবাইল ফোন তার রুমের মেঝেতে পড়ে আছে। মেয়েটা হাসে, মিষ্টি করে হাসে আর ফিসফিসিয়ে বলে, আই লাভ ইট, আই লাভ ইউ বিহেভিয়ার মিস্টার আনসার। সাদ আর রেহানা বেগম ডিনার টেবিলে বসে আছেন। সাদের চোখ দুটো টকটকে লাল বর্ণ হয়ে আছে। আলু আর মাছের তরকারিটা সাদের প্লেটে তুলে দিতে দিতে রেহানা বেগম বললেন, কিরে, তোর শরীর ঠিক আছে তো? সাদ ভাত নাড়াচাড়া করতে করতেই জবাব দেয়। হুম। ছেলেকে অন্যমনস্ক দেখে রেহানা বেগম বললেন, কি হয়েছে বলবি তো? না বললে বুঝবো কি করে? মা, আমার খেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমাতে পারলে ভালো হতো। একটু খেয়ে যা। সাদ ততক্ষণে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, কাল ইভিনিংয়ে আমাদের ফ্লাইট, মা, রেডি থেকো। ছেলের কথায় রেহানা বেগমের মনটা আনন্দে নেচে উঠল। পরক্ষণে আবার ছেলের মন খারাপের কারণটা না বুঝতে পারায় দ্বিধায় ভুগতে লাগে। হ্যাঁ রে ভাইয়া, রিদিমা আপু দেশে ফিরেছে, বললি না তো? শিলার কথায় অবাকের চরম পর্যায়ে উঠে পড়ে শাহেদ। তারপর অবাক চাহনিতে বোনের দিকে তাকিয়ে বলল, আমি নিজেও তো জানি না, তুই কোথায় শুনলি? সে কি রে ভাইয়া, কি? সত্যি তুই জানিস না? আমি কি তোর সঙ্গে মিথ্যা বলছি? আমি আবার কার কাছে শুনবো? আমার কি তোমার মতো ডিটেকটিভ গ্রুপ আছে নাকি? তাহলে? বান্ধবীদের সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিলাম, একটা ব্ল্যাক গাড়িতে বসে আবুকে যেতে দেখেছি। তুই শিওর ওইটা দিদিমাই ছিল? আমি আগের মতোই ছোট নেই ভাইয়া, যে মানুষ চিনতে ভুল করব। ওকে। শাহেদ নিজের পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে কল করতে নাম্বারে ডায়াল করে। ব্যালকনিতে এসে দাঁড়ায়। ফোনটা রিসিভ হতেই শাহেদের রাগ মিশ্রিত কণ্ঠ কানে আসে শিলার। শাহেদ ফোনের ওপাশে কাউকে বলছে, তোমাদের কাজে অনেক হেরফের হচ্ছে। টাকাগুলো কি গভর্নমেন্ট থেকে বসে বসে খাওয়ার জন্য পাচ্ছ? কাজে ফোকাস করো, নয়তো বেরিয়ে যাও। ছোট থেকে ছোট সকল তথ্য আমাকে দিতে ভুল হলে পরেরবার থেকে আর ওয়ার্নিং দেওয়া হবে না, ডাইরেক্ট সাসপেনশন লেটার হাতে পাবে। কথাগুলো বলেই ফোন কেটে দিল শাহেদ। তারপর বাইরে অন্ধকার শহরটার দিকে তাকিয়ে হারিয়ে যেতে থাকে। এবার কি সেই সুযোগটা পাবে শাহেদ? একটিবার কি দাঁড়াবে রিধিমার সামনে গিয়ে? এতদিন এই জগতের সকলের কাছ থেকে যেটা আড়াল করে দিয়েছে, যার জন্য ভালোবাসার মানুষটা থেকে এত দূরে, সেটা কি রিধিমাকে এখন বলে দেওয়া উচিত, নাকি আরও সময় নেওয়া দরকার? চৌধুরী বাড়িতে সবাই তখন আড্ডায় ব্যস্ত। অনেক জোরাজুরি করে আফজাল সাহেব আজ ইসুয়াদের ফ্যামিলিকে এ বাড়িতে থাকতে রাজি করিয়েছেন।
ইসুয়া নিশুয়া দুজনে রিধিমার ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। রিধিমা তার ঘরের বারান্দায় বসে অফিস কল অ্যাটেন্ড করছিল। অনেক রুচিশীল মানুষ রিদিপু, তাই না রে? তো কি তোর মতো ক্ষেত হবে? আমি খ্যাত? হ্যাঁ, তুই মূলার ক্ষেত, সবজির ক্ষেত, সরিষার ক্ষেত। দরজায় দাঁড়িয়ে হাহা করে হেসে উঠল রবিন। দুবোন অবাক চোখে দরজায় তাকায়। নিশিও রবিনকে দেখে যেন সাহস পেল। এগিয়ে গিয়ে দাঁড়ায় রবিনের সামনে। আমি ঠিক বলেছি না দুলাভাই? রবিন নিশুয়ার গাল টেনে বলে, আমার শালিকা সাহেবা কি কখনো ভুল বলতে পারে? গ্রেট দুলাভাই। ইশুয়া অল্প চিৎকার করে নিশুয়াকে শাসায়। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার নিশু, নিচে যা। নিজের বাড়িতে এমন ধমক খেলে কিছু মনে করতো না নিশুয়া, কিন্তু এই বাড়িতে ইশুয়ার ধমক খেয়ে অভিমানে চুপ হয়ে যায় নিশুয়া। মুখ গোমরা করে নিচে চলে যায়। খুব রেগে গেছে সে, আর কথা বলবে না ইশুয়ার সাথে, মনে মনে ঠিক করে নিয়েছে। নিশুয়ার নীরবে চলে যাওয়াটা রবিনের মনে দাগ টানে। ছোট্ট পিচ্চি মেয়েটা না হয় একটু মজাই করেছে, তাই বলে এইরকম শাসন করতে হবে? রবিনও কিছুটা বিরক্ত হয় ইশুয়ার উপর। বারান্দায় রিধিমা অফিস কলে বিজি। রবিন ইশুয়ার দিকে এগিয়ে এলো, বলল, এটা কি হলো? কোনটা? নিশুয়াকে এভাবে বকা উচিত হয়নি আপনার। নিজের ছোট বোনকে কিভাবে শাসন করতে হয় ওইটা অন্য কারো কাছ থেকে আশা করি আমার শিখতে হবে না? খুব সাহস হয়ে গেছে না? সাহস আমার আগের থেকেই ছিল, নতুন নয়। মিস অধ্যাপিকা, মুখে মুখে তর্ক করার কি ফল হবে আপনি চিন্তাও করতে পারবেন না। এইসব থ্রেট অন্য কাউকে দিবেন, ইসুয়া তালুকদারকে তো নয়। অনেক হয়েছে এমন ব্ল্যাকমেল করার অভিনয়। তাই বুঝি আপনি সত্যিই এসব ভয় পান না? ইশুয়ার কাট জবাব, না। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইশুয়া কোনো জবাব দেয় না। রবিন রিধিমার ঘর থেকে বেরিয়ে যায়। ইশুয়া বড় একটা নিঃশ্বাস ফেলে খাটের উপর বসে পড়ে। হঠাৎ আবার দরজায় নক করা শব্দ। বাইরে তাকায় ইশুয়া। রবিনই দরজায় দাঁড়িয়ে আছে। তা মিস অধ্যাপিকা, আপনি হয়তো এখনও জানেন না, অথবা খবরটা এখন পর্যন্ত আপনার কানে আসেনি যে আপনারা আজ রাতের জন্য আমাদের গেস্ট। ইশুয়া চোখ দুটো মার্বেলের মতো ঘুরপাক খেতে থাকে। হোয়াট? জি, আজ আপনারা আমাদের বাড়িতেই থাকছেন। না, কখনো না, জীবনেও না। সারা জীবন কই থাকবেন এটা না হয় আমরা দুজন মিলে পরে ডিসাইড করব। আপাতত আজ রাত আপনি আমার বাড়িতে, আমার হাতের নাগালের মধ্যেই আছেন। ইশুয়া অসহায় মুখে তাকিয়ে রইল। এ যেন বাঘের গুহায় বসে বাঘের সাথেই যুদ্ধ করতে কাঁটা চামচ নিয়ে সামনে বসে আছে ইশুয়া। আজ আর সত্যি সত্যি রেহাই নেই ওই বদ ব্যাটার হাত থেকে। জোরে জোরে কপাল চাপড়াতে ইচ্ছে করছে নিজের। প্রায় 10 মিনিট বসেছিল স্থির হয়ে ইশুয়া। পরক্ষণেই ভাবলো যে না, তাকে কিছু একটা করতেই হবে। এত রাতে দরকার হলে সে একাই বাসায় চলে যাবে, তারপরও এখানে থাকবে না। যে ভাবা সেই কাজ। বাবাকে বলার প্রস্তুতি নিয়েই নিচে নেমে আসে ইশুয়া। সবাই একসঙ্গে গল্প করছিল। ইশুয়াকে দেখে আফজাল সাহেব আনন্দের সাথে বলে ওঠেন, আরে ইশুয়া মামুনি, এসো এসো। রবিন একবার ইশুয়ার চেহারার দিকে আর চোখে তাকায়। ইশুয়া এসে সোফায় বসলো। ইশুয়া উসকুস করছে, বুঝতে পারছে না কথাটা কি করে বলবে। সবাই যার যার আড্ডায় ব্যস্ত। ইশুয়া তারেক সাহেবের দিকে তাকিয়ে বলল, বাবা, অনেক রাত হয়েছে, এবার আমাদের ফেরা উচিত। রবিন মনে মনে বলল, ওহো, মহারানী এই মতলব আটছে মনে মনে তাইলে। আফজাল সাহেব ইশুয়ার দিকে তাকিয়ে বলল, কিন্তু মামুনি, তোমরা তো আজ যাচ্ছ না। ইশুয়া সবটা জেনেও অবাক হওয়ার ভান করে বলল, মানে? আর বলিস না মা, তোর আঙ্কেল আমাদের ছাড়তে রাজি হচ্ছে না, তাই আজ রাতটা আমরা এখানেই থাকছি। কিন্তু বাবা। ইশুয়া মামুনি, আজ একটা রাত আমাদের সাথে থাকো না, আশা করি খারাপ লাগবে না। ভাবি, আপনি এমন কেন বলছেন? আমরা তো সিদ্ধান্তই নিয়েছি আজ থাকবো। এতে আমার মেয়ে দুটোর মত থাকা আর না থাকা। ইশুয়া বুঝে গেছে এদের বুঝিয়ে আর কোনো লাভ নেই। এরা বুঝবে বলে মনে হচ্ছে না। আজ এখানেই 9 নম্বর বিপদ সংকেত নিয়ে থাকতে হবে তাকে। ওর মা নাসরবান্দা, যেটা বলেছে সেটার নজর নেই। এদিকে ইশুয়ার দিকে তাকিয়ে নিশু আর রবিন শয়তানি হাসি দিচ্ছে। সবাই ডিনার করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। রবিনদের বাড়িতে 2টো গেস্ট রুম, একটা নিচতলায় রান্নাঘরের পাশে আর একটা দোতলায় কর্নারে। রবিন আর রিধিমার ঘরের মাঝখানে।
দুর্ভাগ্যক্রমে ইস্যু আর নিশুয়াকে দোতলার গেস্ট রুমেই থাকতে দেওয়া হয়েছে, আর ওদের বাবা মা নিচতলায় রয়েছেন। বাম পাশের রুমটা যে রিধিমার সেটা ইস্যুয়ার জানা থাকলেও ডান পাশের রুমের মালিককে সেটা ইস্যুয়ার ধারণার বাইরে ছিল। রাত তখন 1:45। পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই হয়তো ঘুমে বিভোর। শুধু ঘুম আসছে না ইস্যুয়ার চোখে, পাশে থাকা নিশুয়াও তৃপ্তি নিয়ে ঘুমোচ্ছে। ইস্যুয়া সহজে কোথাও যায় না, বাড়িতেই থাকে, কারণ তার নতুন জায়গায় ঘুম আসে না, সমস্যা হয়। আজকেও তাই হচ্ছে। অনেক চেষ্টা করেও চোখে ঘুম আনতে অক্ষম সে, কিন্তু তারপরও অন্ধকার রুমে সে সোজা হয়ে শুয়ে আছে বোনের পাশে। কিছুক্ষণ পর চোখ লেগে এসেছিল ঘুমে, মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে, কিন্তু চোখ খুলতেই ইচ্ছে করছে না। এদিক থেকে নড়ে অন্যদিকে ফিরবে বলে যে পাশ কাটতে যাবে, তখনই কারো বুকে তার নাক মুখ বিঁধল। চোখ খুলল তাড়াহুড়ো করে। যে চিৎকার করবে বলে ঠিক করেছিল, তখনই কেউ কানের কাছে ফিসফিসিয়ে বলল, চুপচাপ যা হচ্ছে হতে দিন। বেশি বাড়াবাড়ি করলে এর চেয়েও খারাপ প্লাস বেশি কিছু হয়ে যাবে, তখন আমাকে দায়ী করতে পারবেন না। ইস্যু বুঝে গেছে যার খপ্পরে পড়া ছিল তার কাছেই ধরা পড়ে গেছে সে। বিপদ না বাড়িয়ে চুপ থাকাই শ্রেয়। রবিন ইস্যুয়াকে কোলে করে নিজের রুমে নিয়ে আসে। ইস্যুয়াকে খাটের উপর বসিয়ে দিয়ে নিজের রুমের দরজা লাগায়। রুমের লাইট এতক্ষণ অফ ছিল বিদায় অন্ধকারে আচ্ছন্ন ছিল দুজনেই। লাইট অন করে ইস্যুয়ার পাশে এসে বসে রবিন। ইস্যুয়া নিচের দিকে তাকিয়ে আছে। রবিন ইস্যুয়ার অস্বস্তি বুঝতে পারে। এবার বলুন, আপনাকে কি শাস্তি দেওয়া যায়? এভাবে তাকিয়ে কোনো লাভ নেই। আপনি যতটা ইনোসেন্ট শাস্তি চাইছেন ততটা ধোয়া তুলসী পাতাও না। আপনি নন মিস অধ্যাপিকা। ইস্যুয়া চুপ করে থাকে। সো বলে ফেলুন, কেমন শাস্তি আপনি চান? কোনোটাই না। গেস্টের সাথে এত রাতে এটা কেমন বিহেভ? আমি আমার বাড়ির অতিথিদের এত রাতেই আপ্যায়ন করি। তা সব কি মেয়ে অতিথি? ইস্যুয়ার কথাটা বুঝতে রবিনের কিছু সময় লাগে, তারপর বলল, এত জেনে আপনার কাজ কি? আপনি বরং নিজের চরকায় তেল দেন। বলুন, আপনাকে কি সাজা দেওয়া যায়? একটা গান শোনান। পানিশমেন্ট আপনার, আমার না। ইস্যুয়া আবারও চুপটি মেরে বসে থাকে। রবিন হুট করে বলে উঠে, কিসমি। ইস্যুয়া চোখ বড় বড় করে বলে, কি? ওহো, আপনি তো আবার বাংলায় অধ্যাপিকা। বাংলায় বললে বুঝবেন নিশ্চয়ই। আমাকে চুম্বন করুন মিস অধ্যাপিকা। এটা কেমন ফাজলামি? এতদিন যতবার আমাদের মধ্যে কিস আদান প্রদান হয়েছে সবই আমার তরফ থেকে ছিল। আজ আপনি সেগুলো সুদে আসলে ফেরত দিবেন, আর এটাই আপনার উপযুক্ত শাস্তি। অসম্ভব। ইস্যুয়ার রিয়াকশন দেখে রবিনের কলিজা ফেটে হাসি আসছিল। ইস্যুয়া বেচারি মুখ গম্ভীর করে বসে আছে। এত রাতে অন্যের বাড়িতে এভাবে জব্দ হতে হবে কখনোই ভাবেনি সে। দেখুন। কি দেখব? শুনুন। বলুন। আমাকে যেতে দিন। দুটি শর্তের একটা তো আগে বেছে নিন, তবেই আপনার ছাড়। কি, কোনটাতে রাজি আপনি? এখন এই মুহূর্তে আমাকে চুমু খেতে, নাকি আগামী 1 সপ্তাহ আমি যা বলবো তা করতে? এমন করা জুলুম হচ্ছে কিন্তু। আমার সাথে এমন করে কি লাভ আপনার? আচ্ছা, দুটি শর্তই মাফ দেব। থ্যাংক ইউ। এত খুশির কিছু নেই মিস অধ্যাপিকা। আমি এই দুটি শর্ত থেকে তখনই মাফ দিব যখন আপনি আমার তৃতীয় প্রস্তাবে রাজি হবেন। সেটা আর একটা ফাঁদ। সে আপনি যাই ভাবেন। তৃতীয় প্রস্তাবটা কি শুনি? আমাকে বিয়ে করতে হবে। আমার ফ্যামিলি আপনার বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে যাবে। আপনি সুন্দরভাবে রাজি হয়ে যাবেন। আমাকে ভালোই ভালোই যেতে দিন। এত রাতে আপনার এতগুলো ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না আমার। রবিনের ফোনে টুং করে একটা মেসেজ আসলো। রবিন ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা, অনেক জ্বালিয়েছিস মেয়েটাকে, এবার ওকে ঘরে যেতে দে। রবিন ভ্রু কুচকালো। মেসেজটা রিধিমার ছিল। রবিনের হালকা টনক নড়ল। না, এবার বেশি বাড়াবাড়ি হচ্ছে। বাড়ির অন্য কেউ দেখলে কি ভাববে? নিজের জন্য না হলেও ইস্যুয়ার জন্য ঘটনাটা লজ্জাজনক হবে। তাই রবিন বেশি দেরি করবে না বলে ঠিক করলো। রবিন ইস্যুয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, জলদি ডিসাইড করুন কি চান। ইস্যুয়া বুঝলো যে এই বান্দার হাত থেকে তার নিস্তার নেই, তাই সে দ্বিতীয় কন্ডিশনটাই বেছে নিল। ওকে, আগামী 1 সপ্তাহ আমি যা বলবো তাই করতে হবে। মনে রাখবেন কিন্তু,
আর হ্যাঁ, আপনার সময় শুরু কাল সকাল থেকে। ইস্যু আর এক মুহূর্ত দেরি করলো না, রবিনের ঘর থেকে বের হয়ে এলো। রবিন বেচারা মুচকি এসে বিছানায় লাফিয়ে পড়ল। বুকের ধরফরানিটা ক্রমশ বেড়েই চলেছে ইস্যুয়ার, থামার নামগন্ধ নেই। খুব ভয় পেয়ে গেছিল সে, শত হলেও একটা মেয়ে ইস্যুয়া। ওয়াশরুম থেকে চোখে মুখে পানির ছিটে দিয়ে বেরিয়ে এলো ইস্যুয়া। এখন রাত 2:30টার বাজে বেশি। বিছানায় পিঠ লাগাতে ঘুমে চোখ বুঝে আসে তার। সাধের চোখে ঘুম নেই, ভালো লাগছে না কিছু। রিধিমার কথা মনে পড়ছে খুব। ভার্সিটির দিনগুলো এতটা টান অনুভব হয়নি, যা এই কদিনে গাঢ় আকারে ধারণ করেছে। এই কয়েকদিনে সময়গুলোতে রিধিমাকে সত্যি আরো কয়েক গুণ বেশি করে পেতে ইচ্ছে করছে। সাদ বসে আছে রকিং চেয়ারে, মাথাটা প্রচন্ড ধরেছে। কফি খেলে ভালো লাগতো। চোখ বন্ধ করে চেয়ারে বসে বারবার দুলতে লাগলো। হঠাৎই নাকে কড়া এক কাপ কফির ঝাঁঝালো গন্ধ নাকে আসতেই চোখ মেলে তাকালো সাদ। ও মা, তুমি? এই নে কফিটা ধর। থ্যাঙ্কস মা, এটার ভীষণ প্রয়োজন ছিল এখন। আগে কফিতে চুমুক দে, পরে কথা বলিস। সাদ 2 চুমুক কফি খেলো। রেহানা বেগম তার ফর্সা রঙের ছেলের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছেন। রেহানা বেগম চেয়েছিলেন তার প্রথম সন্তান যেন মেয়ে হয়, কিন্তু যখন তার স্বামী তাকে 7 মাসের অন্তঃসত্ত্বা রেখে কার অ্যাক্সিডেন্টে মারা যান, তখন সে তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তায় পড়েন। তারপর সাদের জন্ম হয়। মেয়ে সন্তানের ইচ্ছে থাকলেও তখন তার একটা ছেলে সন্তানের খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। তাই তিনি সাদের জন্ম নেওয়াত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এবার বল কি হয়েছে? কিছু না মা। তাহলে তোর মুখ দেখে খুশি মনে হচ্ছে না কেন? আবার এত রাতে খুশি হওয়ার কি কোনো কারণ আছে? অবশ্যই আছে। কাল আমরা তো দেশে ফিরছি, এতে আমার চেয়ে তোর বেশি খুশি থাকার কথা নয় কি? আমি হ্যাপি তো। তোর মুখ দেখে তো বোঝাই যাচ্ছে না। একটু ডিস্টার্ব ছিলাম তাই। তোর সব গোছানো আছে? তুমি তৈরি হয়ে নিও, এখন অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও, নয়তো শরীর আবার খারাপ করবে। রেহানা বেগম ঘুমানোর উদ্দেশ্যে পা বাড়ালো। সত্যি বয়সটা বেড়েছে, এখন একটু অনিয়ম করলেই শরীর ভেঙে পড়ে। তাই ছেলের কথা ফেললেন না তিনি। খোলা জানালা দক্ষিণের বাতাসে থেকে যায় পদ্মার আড়ালে, কখন তুমি হেসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা, চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও আছি আমি পাশে, করো না কিছুতেই ভয়। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। এত সকাল সকাল ভাইয়ের দরদ মাখা শীতল কণ্ঠ শুনে 2 কাপ চা নিয়ে ছাদে উঠে আসে শিলা। গানটা গেয়ে চোখ বুঝে সকালের ঠান্ডা বাতাস উপভোগ করছিল সাহেল। পেছন থেকে ভাইয়ের উদ্দেশ্যে বলল, বন্ধ করলি কেন? আর একটু গানা। শাহেদ পেছন ফিরে বোনের দিকে এগিয়ে যায়, চায়ের কাপ হাতে তুলে নেয়। আপাতত আর না, এখন মঞ্চ থাক। তুই খুব ভালো গান গাস। শাহেদ হেসে অন্যদিকে ফিরে। শিলা খানিকক্ষণ পরে ইতস্তত করে বলল, তা আপুর সাথে কখন দেখা করতে যাবি? কিছু ঠিক করলি? হাতে সময় নেই, সামনেই স্টুডেন্টের সেমিস্টার এক্সাম। আমাকে একদম বুঝাবি না এসব ভুংভাং। আপুকে বাসায় ইনভাইট কর। বিজনেস লেডি রিধিমা চৌধুরীর সময় হবে না তোর সামান্য শিক্ষক ভাইয়ের বাসায় দাওয়াত গ্রহণ করার। সে পরে দেখা যাবে। বেশি বকবক না করে তুই ব্রেকফাস্ট দে তো টেবিলে, আমি আসছি। শিলা ভাইয়ের আদেশে নিচে নেমে গেল। শাহেদ তার ভাবনার গভীরে তলিয়ে যেতে থাকে। সত্যি রিধিমার সাথে দেখা করাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেও তা আর পারছে না নিজেদের মধ্যে এত ভুল বুঝাবুঝি রেখে দূরে সরে থাকতে। সকালবেলা রান্নাঘরে সুরাইয়া খান আর দিতি চৌধুরী কাজ করছিলেন। রবিন ইদানিং একটু বেশি রান্নাঘরে উকি ঝুঁকি মারছে। বিষয়টা সুরাইয়া খান ভালোই লক্ষ্য করছেন। সুরাইয়া খান তখন রুটি বলেছিলেন। রবিনের উপস্থিতি টের পেয়ে বললেন, কি রে, কাকে চাই? মাকে নাকি ফুপুকে? রবিন ফুফির কথায় রান্নাঘরে ঢুকলো। দিদি বেগম মন দিয়ে তার কাজ করে যাচ্ছেন। ছেলের সাথে এখন বিন্দুমাত্র কথা বলার সময় নেই বলেই মনে হচ্ছে তার। রবিন সুরাইয়া খানের দিকে এগিয়ে গিয়ে কোমর জড়িয়ে ধরে বলে, দেখেছো ফুপু, মমের চেয়েও তুমি আমার বেশি খেয়াল রাখো। মানে? আমি সেই কখন থেকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছি, তুমি ঠিকই খেয়াল করলে, বাট মম বুঝলো না।
আপা, হতচ্ছাড়াকে কাজের কথা থাকলে বলে বিদায় হতে বলো। আজহাইরার টাইম নেই, অনেক কাজ হাতে। মম খেপে আছে, কি বলতে এসেছিস বলে বিদায় হ। রবিন ফ্রিজ খুলে একটা আপেল হাতে নিলে আপেলে কামড় বসাতে বসাতে বলল, তোমাদের তো অনেক কাজ করতে হয়, তোমাদের যাতে কাজ করতে না হয় এজন্য একটা লোক নিয়ে আসলেই তো হয়। সরাসরি বল বিয়ে করে বউ আনতে চাস, এত নাটক করিস কেন? তা মাথায় হঠাৎ বিয়ে করার ভূত কেন চাপলো? তুই তো মেয়ে দেখলে এমন ভাব মারিস যেন তোর সামনে পেতনি দাঁড়িয়ে আছে। তোমার ভাইপো স্বয়ং সাতচন্নির কবলে পড়েছে বুবু, আমাকে বিয়ে দাও। ছোটখাটো পেতনিদের রেখে ডিরেক্ট শাকচুন্নির প্রেমে পড়লি? হাই খোদা। পেন পানি নিয়ে শেষ হলে রান্নাঘর থেকে যা। এভাবেই বলছো কেন? তা ভাগ্যবতী মেয়েটা কে? পুরা কপালি মেয়েটা আর কেউ নয় আপা, ওর ভার্সিটির টিচার। কি বলিস? তোমরা দুজনই তাকে দেখেছো? এবার দিতি বেগম হাতের কাজে দুহাত দূরে ফেলে ছেলের দিকে এগিয়ে আসেন। ফাজলামি করার জায়গা পাস না? রবিন অসহায় মুখ করে বলে, সত্যি? আমি কিছু বুঝতে পারছি না। ওই যে তারেক আঙ্কেলের বড় মেয়েটা আছে না, ইসুয়া, সেই। দিতি বেগম আর সুরাইয়া খান একজন আরেকজনের দিকে চেয়ে আছেন। রবিন বুঝতে পারছে না তার মা আর ফুপির কেমন রিয়াকশন হবে। সত্যি ইসুয়াকে তোর পছন্দ? ওই মিষ্টি মেয়েটা? আমি কি করলা নাকি? হ্যাঁ, ও মিষ্টি হলে আমি রসগোল্লা। আমার বিশ্বাস হচ্ছে না ইসুয়া আমাদের একমাত্র ছেলের বউ হবে। রবিন হাঁ করে আছে। মায়ের এমন কথা একেবারে আশা করেনি বেচারা। মা যে ইসুয়াকে এতটা পছন্দ করে ধারণার বাইরে ছিল তার। রবিন বুঝতে পারে এবার যা করা তার মাই করে ফেলবে, তাই নিশ্চিন্তে সে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। দিতি বেগম আর সুরাইয়া খান খুশি মনে সবার ব্রেকফাস্ট বানাতে লাগলেন। আর দিতি বেগম তো মনে মনে ঠিকই করে ফেলেছেন, খাবার টেবিলে বসলেই আজ তিনি এ বিষয় নিয়ে আলোচনা করবেন পরিবারের বড়দের সাথে। আর দেরি করা ঠিক হবে না। মুখের উপর এক জগ পানি পড়তে ধরফর করে উঠে বসে ইসুয়া। পাশেই নিশুয়া বসে মিটমিটিয়ে হাসছে। ইসুয়াকে যে পাশে শুয়েছিল সেদিকে খাটের পাশে জগ হাতে দাঁড়িয়ে আছে রবিন। ইসুয়া ঘুম থেকে উঠে ভাবাচাকা খেয়ে গেল। গুড মর্নিং মহারানী। এটা কি ধরনের আচরণ? সারপ্রাইজ দিলাম। বিয়ের পর থেকে এত লেট করে ঘুম থেকে উঠলে আরও বিভিন্ন ধরনের সারপ্রাইজ আপনার জন্য তৈরি করা আছে আমার কাছে। সকাল সকাল এমন বিয়াদবির কোনো মানে হয় না। ইসুয়ার পরিধান করা জামাটার অধিকাংশই ভিজে চপচপে হয়ে আছে। ইসু হাত দিয়ে বুকের দিকটার পানি ঝাড়তে থাকে। নিশু অসহায় মুখ করে বলল, ইস, এবার কি হবে? রবিন ইসুয়ার দিকে তাকিয়ে বলল, সরি, আমি এত দিক ভেবে দেখিনি। ইসুয়া ভ্রু কুচকে বসে রইল খাটের উপর। নিশুয়া ইসুয়ার নীরবতায় খানিকটা ভয় পেয়ে চুপসে আছে। এই ভিজা কাপড়ের নিচে যাবে কি করে? এত দরদ এখন আর দেখাতে হবে না। যখন পানি দিচ্ছিল তখন তো ঠিকই দাঁত কেলাচ্ছিলি। নিশুয়া চুপ হয়ে যায়। রবিন কিছু একটা ভেবে বলে ওঠে, এত রাখছেন কেন ঝাঁসিকা রানী? জাস্ট 1 মিনিট। ইসুয়া চোখ বন্ধ করে বসে রইল। নিশুয়া নিশ্চুপ। প্রায় 3 মিনিট পর একটা ব্ল্যাক কালার শাড়ি নিয়ে এলো রবিন। তারপর ইসুয়ার দিকে তাকিয়ে বলল, এতে হবে? ইসুয়া অনেকক্ষণ শাড়িটার দিকে তাকিয়ে বলে উঠল, জি না, হবে না। আমি এখন ব্লাউজ কই পাবো? নিশুয়া কিছু বলতে যাবে তার আগে রবিন দৌড়ে কোথাতে চলে গেল। আবার মিনিট খানেক বাদে ফিরে এলো, হাতে ডার্ক রেড কালার হাফাতার গেঞ্জি আর একটা কাপড় কাটার কাঁচি নিয়ে। এগুলো কি? ওয়েট, দেখতে থাকো শালি সাহেবা। তারপর রবিন তার গেঞ্জিটা প্যাটের দিক থেকে বেশ খানিকটা কেটে শর্ট করে নিল। ইসুয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এটা দিয়ে আপাতত ব্লাউজের কাজ সেরে ফেলো। হোয়াট? নয়তো আর কোনো উপায় নেই। আপনি শাড়ি পরে না খুব একটা, তাই তার কাছে কেমন পর্যন্ত খুঁজলেও একটা ব্লাউজ পাওয়া যাবে না। আর সিনথিয়া ও এসব শাড়ি কাপড় পরে না, আর ওর যে কটা ব্লাউজ আছে ওইসব আমি তোমাকে জীবন গেলেও পরতে দেব না। কেন কেন? তুমি বুঝবে না এসব শালি সাহেবা। বুঝিয়ে বললেই বুঝবো। রবিন ইসুয়ার দিকে তাকিয়ে চোখ মারে, তারপর দুষ্টুমি সুরে বলে, নিশুয়া সামনে না থাকলে আমি আপনার সামনে বলতে দ্বিধা করতাম না, বাট এখন যখন আপনি শুনতে চাচ্ছেন তাহলে বলেই ফেলি।
ইসু আর নিশুয়া কিছু বুঝতে না পেরে একে অপরের মুখ চাওয়াচাই করছে। আসলে সিনথিয়ার সকল ব্লাউজই 18+। ওইসব বিয়ের আগে আমি আপনাকে পরতে দিচ্ছি না, আর বিয়ের পরে পরলেও অনলি বেডরুম অবধি। ইসুয়া রবিনের কথা শুনে কাশতে লাগলো। নিশুয়ার লজ্জায় পানি খাওয়ার বাহানা দিয়ে ভাগলো। নিশুয়া চলে যেতেই রবিনই হাহা করে হেসে উঠল। ইসুয়া তাকিয়ে আছে একরাশ রাগ নিয়ে। রবিন হাসি থামিয়ে বলল, সো এটা আমার একটা গেঞ্জি ছিল, আমার গায়ে হতো না, অনেক ছোট ছিল তাই। আর আপনার ব্লাউজের মাপ হবে আশা করি, আর না হলেও কিছু করার নেই, এটা দিয়েই কিছুক্ষণ চলতে হবে। ইসু আর কোনো কথা বলল না। রবিন হারের হাত থেকে ছো মেরে শাড়ি আর গেঞ্জিটা নিয়ে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। রবিন পেছন থেকে বিড়বিড় করে বলল, একটা থ্যাঙ্কস অবধি দিল না, হায় রে কপাল। সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। ডাইনিং টেবিলে বসে সিনথিয়া ফোন টিপছে। রবিন আর নিশুয়া আড্ডা মারছে। সিনথিয়ার যেন নিশুয়া কোনো বোনকেই পছন্দ হচ্ছে না। বাকি সবাই সবার সাথে কথা বলছিল বিভিন্ন টপিকস নিয়ে। সিনথিয়া তার বাবা দেলোয়ার খানের পাশেই বসেছিল। রবিনের এক পাশে নিশুয়া বসেছে আর অন্য পাশের চেয়ারটা খালি। তার একটা চেয়ার পরেই আকাশ আর তার বউ বসেছে। তারপর বাকি সবাই। দেলোয়ার খান মেয়ের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বললেন, মামনি, তোমাকে এখন রবিনের সাথে ঘেঁষে ঘেঁষে থাকা উচিত। ড্যাড, আমার যতটুকু করার করছি তো। ছোট ছোট কোনো কিছুতে একটু ভুল হলেও আমাদের প্ল্যান ভেস্তে যাবে। রবিনের পাশেই বসতাম, বাট মামুর বন্ধুর ওই মেয়ে দুটোকে আমার একদমই সহ্য হচ্ছে না। সবুরে মেওয়া ফলে। সিনথিয়ার কানে তার বাবার সলা পরামর্শ খুব ভালোভাবেই ঢুকেছে। তৎক্ষণাৎ সে রবিনের অন্য পাশে গিয়ে বসল। রবিনের দাদি মমতা চৌধুরীও আজ ডাইনিং টেবিলে উপস্থিত। সবাই একটু নীরব হতেই মমতা চৌধুরী বলে উঠলেন, বাবা আফজাল, জি না। আমার বড় নাতনি কই? শুনলাম ও এসেছে, একবারও তো দেখলাম না। রবিন দাদির দিকে তাকিয়ে বলল, দাদিজান, আপনি 6টায় জগিংয়ে বেরিয়েছেন? মমতা চৌধুরী হাতের ঘড়ির দিকে তাকালেন, তারপর বললেন, আরও 7 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে তাহলে? হ্যাঁ নানু, 9টা বাজতে এখনো 7 মিনিট বাকি। আমার তোমাদের সাথে কিছু জরুরি কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো। কি বলবে? ব্রেকফাস্টটা করে নেও আগে, তারপর বলবে না হয়। আমিও আজ সবাইকে কিছু বলতে চাই। খালাম্মা আর ভাবিজান, আমরা বাইরের লোক হয়ে আপনাদের সিক্রেট শোনার ভাগিদার হলাম। সে তো হতেই হবে, আপনার এত কাছের লোক যেহেতু। এত জলদি আমাদের আপন করে নেবেন ভাবতেও পারিনি। এভাবে বলবেন না, আমরা কি দূরের কেউ নাকি? তা ঠিক, তা ঠিক, আমরা সবাই এক স্রোতে গাতা। রবিন বুঝতে পারছে তার মা ঠিক কি বলবে, কিন্তু দাদিজান কি বলতে চাচ্ছেন সেটা তার বোধগম্য হচ্ছে না। দেলোয়ার খান মনে মনে হাসছেন। যাক, তার প্ল্যানের প্রথম স্টেপ তাহলে কাজে দিচ্ছে। রিধিমা ঠিক 9টায় সবার সাথে এসে যোগ দিল। রিধিমাকে দেখে মমতা চৌধুরীর মুখের ভাষা হারিয়ে ফেললেন। রিধিমা এসে চেয়ারে বসতে বসতে দাদির দিকে তাকিয়ে বলল, এখন শরীর কেমন আছে আপনার? এই তো ভালো। কাল এসেছো, অথচ একবারও দেখা করলে না তো। কাল আপনার বিশ্রাম নেওয়াটা আমার দেখা করার চেয়েও বেশি জরুরি ছিল। আগের মতোই আছো দেখছি এখনো। বদলাবার কথা দিয়েছিলাম নাকি কখনো? না, ঠিক তা না। ব্রেকফাস্ট করে সকালে মেডিসিনটা জলদি নিয়ে নিন, নয়তো শরীর খারাপ করবে। রিধিমা আর মমতা চৌধুরী মাঝে মেপে মেপে ঠিক এতটুকু কথাই হলো। এ যেন এক বনে ঠিক 2 বাঘ। কারণ মমতা চৌধুরীর উপর বাড়ির কেউ কথা বলতে পারে না, আর রিধিমার ডিসিশনের উপর কারো কিছু বলার সাহস নেই। সবাই বসে কেন, ব্রেকফাস্ট শুরু করো। দিদি বেগম নিশুয়ার দিকে তাকিয়ে বলল, নিশুয়া মামুনি, তোমার আপু কই? ইশুয়া তখন সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দিল, এই তো আন্টি, আমি এসে গেছি। সবার চোখ তখন নিশুয়ার দিকে। রবিন তো হা হা হয়ে আছে। নিশুয়া তার কোণে দিয়ে একটা খোঁচা মারে রবিনকে। রবিন জলদি করে অন্যদিকে ফিরে গেল। দিদি বেগম ইশুয়ার দিকে এগিয়ে গেল। মাশাল্লাহ, পুরো চাঁদের আলো। তারপর সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসলো। সবার খাওয়া যখন শেষের দিকে, তখন মমতা চৌধুরী হালকা কেশে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তোমরা তো দেখছো আমার বয়স হয়েছে, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তাই সবার সাথে একটা সিদ্ধান্ত নিতে চাই। কি সিদ্ধান্ত মা?
বেঁচে থাকতে রিদিমার বিয়ে দেখে যেতে পারবো বলে আমার মনে হয় না। তাই আমি আমার একমাত্র নাতি রবিনের বিয়েটা স্বচক্ষে দেখে শান্তিতে মরতে চাই। আপনি চাইলে বিয়ে হবে, এখানে মৃত্যুকে কেন টানছেন মা? আমিও আজ এই ব্যাপারে কিছু বলতে চেয়েছিলাম। রিদিমা রবিনের দিকে তাকিয়ে বলল, কিরে, তোর কি মত? রবিন গম্ভীর মুখে বলল, আমি আর কি বলবো? ও, তুই তো বর্ষে যে বসে আছিস তাহলে। ইসুয়া মনে মনে বলল, হে খোদা, তোমার মসজিদে 100 ডেটসকে চিনি দিব, শুধু এই আজব প্রাণীরে বিয়ে করিয়ে আমার ঘাট থেকে নামাও। কিন্তু এক বেকার ছেলের কাছে কোন বেটা মেয়ে দেব? পুরাই অপদার্থ। বাবা, তারেক সাহেব রবিনকে বাহবা দিয়ে বললেন, মোটেও না রবিন, হীরের টুকরোর ছেলে। ইসুয়া মনে মনে রবিনের দিকে তাকিয়ে বলল, আরে মা, বলল যে লাখে একটাও হবে না এমন একটা ল্যাচকারা বজ্জাত ছেলে। দিতি বেগম মমতা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মা মেয়ে হিসেবে। আর কিছু বলতে পারলো না দিতি বেগম। মমতা চৌধুরী হাত দিয়ে থামিয়ে দিলেন। তারপর সকলের দিকে তাকিয়ে বললেন, মেয়ে নিয়ে ভাবতে হবে না তোমাদের, মেয়ে আমার ঠিক করাই আছে। সে কি নানু, তুমি তো দেখি আমাদের চেয়েও ফাস্ট। মেয়ে ঠিক করা আছে মানে? মেয়ে এখানেই আছে। দিতি বেগম আর সুরাইয়া খান একে অপরের মুখ দেখছেন। তবে কি মমতা চৌধুরী ও ইসুয়াকে পছন্দ করেছেন রবিনের জন্য? রবিন বেচারা নীরব দর্শকের মতো চেয়ে আছে কেবল। এ যেন কল্পনার বাইরে। মমতা চৌধুরীর কথা শুনে ইসুয়া, আফজাল সাহেব আর রিদিমা ভ্রু কুচকালো। দেলোয়ার খান এবার ফোরন কেটে বললেন, আম্মা, বিষয়টা সবাইকে বুঝিয়ে বললে বুঝতে সুবিধা হতো। কেমন ধোঁয়াশা তৈরি হচ্ছে। আমি চাই আমার রাজকুমারী সিনথিয়া মামনির সাথে আমার দাদু ভাইয়ের বিয়েটা দিতে। কিন্তু মা, আমি সিদ্ধান্ত জানিয়েছি, আর কারোর কিছু বলার থাকতে পারে বলে আমার মনে হয় না। আফজাল সাহেব আর চোখে তার মেয়ে রিধিমার দিকে তাকালেন। দেলোয়ার খানের সতর্ক চোখ দুটো বাপ মেয়েকে যেন টহল দিচ্ছে। রিধিমা তার বাবাকে চোখ নেড়ে আশ্বস্ত জানায়। মেয়ের কথায় আফজাল সাহেব চুপ মেরে যায়। এদিকে ডাইনিং টেবিলে উপস্থিত একজনের চোখ কঠোর লাল রং ধারণ করলো। কাঁটা চামচ হাতের মুঠোতে গেথে রক্তে যে ফ্লোর ভেসে যাচ্ছে সেদিকে কারো কোনো খেয়ালই নেই। অন্য একজনের চোখে দৃশ্যটা পড়তেই তার বুকে মোচড় দিয়ে ওঠে। ঈশ্বর রবিনের হাতে থেকে তাকিয়ে পাথর হয়ে জমে গেছে। আর কেউ খেয়াল করেনি। সিনথিয়া রবিনের কাঁধে মাথা রেখে বলে উঠে, সত্যি এবার তোকে আমার করে পাবো। তোকে আজ থেকে ফুল অ্যান্ড ফাইনাল ভাবে তুমি করে ডাকবো। রিধিমা তার ভাইয়ের ভেতরে উথাল পাতাল টের পাচ্ছে, কিন্তু পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা রিধিমা চৌধুরীর চেয়েও ভালো কারেও জানে না। নিশু আর রবিনের নিশ্চুপ থাকা মেনে নিতে পারছে না। কেন প্রতিবাদ করছে না রবিন এটা নিয়ে? সে খুব অভিমান করলো রবিনের উপর। দিদি বেগম যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেললেন। তার মাথায় কিছুই ঢুকছে না। সবার অবাক হওয়া, রাগ হওয়া, পাথর হয়ে বসে থাকার মধ্যে একমাত্র একজনই শেষ চেষ্টা করতে উঠে পড়ে লাগলেন। সুরাইয়া খান তার মায়ের দিকে তাকিয়ে বললেন, আমার কিছু বলার আছে মা। তোমার আবার কি বলার থাকতে পারে? আমার মেয়ের বিয়ে ঠিক করছো, অথচ আমাকেই জানালে না। সিনথিয়া রবিনকে ভালোবাসে, ও এই বিয়েতে রাজি। বাকি সিনথিয়ার বাবা, ওর মেয়ের খুশিতে ওর খুশি। আমি যতটুকু দেলোয়ারকে চিনি। অবশ্যই আম্মা। আর আমি কি চাই, রবিন কি চাই, ওটা জানার প্রয়োজন বোধ করলে না? জনে জনে মতামত নিতে হবে নাকি এখন আমাকে? মায়ের ধমকে যেটুকু সাহস সঞ্চার করেছিল সেটুকুও নিভে গেল মুহূর্তেই। বাকিটুকু দেলোয়ার খানের চোখ রাঙানিতেই শেষ। সুরাইয়া খানও বাকি সবার মতো পাথর হয়ে গেলেন। আর কিছুই করার থাকলো না। আর কারোর কিছু বলার আছে এই বিষয়ে? রীতিমা তার অরেঞ্জ জুসটা শেষ করে আওয়াজ তুলে গ্লাসটা টেবিলে রাখলো। ওকে গাইস, আমার খাওয়া শেষ, অফিসে যেতে হবে, পরে দেখা হবে। দেলোয়ার খান রীতিমার এই শান্ত ভঙ্গির আচার আচরণে যথেষ্ট অবাক হলেন। এই মেয়ে সবার আগে প্রতিবাদ করার কথা, কিন্তু সে এতটা শান্ত কি করে? রিধিমা টেবিল ছেড়ে দুপা সামনে এগোতে যাবে, তখনই মমতা চৌধুরী বলে উঠেন, তুমি কিছু বললে না তো? এতে আমার কি বলার থাকতে পারে? তারপরও তোমার একমাত্র ভাইয়ের বিয়ের কথা চলছে। রিধিমা হেসে বললেন, কথা চলছে? রিয়েলি? আমি তো দেখতে পাচ্ছি না।
আমার মনে হচ্ছে রেডিওতে স্যাড সং বাজছে আর সবাই স্ট্যাচু হয়ে শুনছে, কিন্তু এই মুহূর্তে আমার একেবারেই সময় নেই, প্লাস মুড নেই এসব শোনার। মমতা চৌধুরী হালকা চিৎকার করে বলে ওঠেন, রিদিমা! রিদিমা সেদিকে তোয়াক্কা না করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। রিদিমা চলে যাওয়ার পর মমতা চৌধুরী দিতি বেগমের দিকে তাকিয়ে বললেন, বৌমা, তুমি তোমার মেয়েটাকে মানুষ করতে পারলে না। রবিন তখন অসহায় চোখে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। দিতি বেগম ছেলের দিকে তাকিয়ে শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, এতদিন তাই মনে হতো, কিন্তু আজ মনে হচ্ছে যদি ছেলেটাকেও ওই রকম অমানুষ করতে পারতাম তবে আজ এভাবে চুপ করে থাকতো না, যে কারো রায় মাথা পেতে মেনে নিত না। রবিন উঠে দাঁড়িয়ে হাতের কাচের গ্লাসটা সজোরে আছাড় মারল। শান্তশিষ্ট ছেলের এমন কাণ্ডে পরিবারের সবাই অবাক। আফজাল সাহেবও ছেলেকে আপাতত ঘাটাতে চাইলেন না। রবিন দ্রুত বাড়ি ত্যাগ করলো। সবাই বুঝতে পেরেছে রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে গেছে রবিন। কেউ ইচ্ছে করে আটকায়নি তাকে। একে একে সবাই সবার কাজে বিষয় মনে চলে গেল। থেকে যায় দেলোয়ার খান আর সিনথিয়া। তারা ব্যস্ত পরের প্ল্যান সাজাতে। তারেক সাহেব কিছু একটা আন্দাজ করে আফজাল সাহেবের কাছ থেকে জরুরি কাজের বাহানা দিয়ে তাদের বাড়ি থেকে বিদায় নিলেন। তার মতে কারো ফ্যামিলি ম্যাটারে না থাকাই উত্তম। তারেক সাহেবরা বাড়ির পথে থাকাকালীন সময়ে ইশুয়া তার বাবার উদ্দেশ্যে বলল, সামনেই মোড়ে আমাকে নামিয়ে দিও বাবা। এখন কই যাবি? কেন? ভার্সিটিতে। আজ যেতে হবে না তোকে ভার্সিটিতে। মামুনি, খুব প্রয়োজন না হলে আজ যেও না। আসলে সবাই আমরা একটু শকে গেছি আফজালের বাড়ি ঘটনাটা কি নিয়ে। বেশিক্ষণ থাকবো না বাবা, জাস্ট 2টো ক্লাস অ্যাটেন্ড করবো। তারেক সাহেব আর বাদ সাধলেন না মেয়েকে। ইশুয়াকে নামিয়ে দিয়ে তার পরিবার বাড়িতে ফিরে গেল। রাস্তার মোড়ে দাঁড়িয়েই রবিনের নাম্বারে প্রায় 8 থেকে 10টা কল দিল ইশুয়া। নাম্বারটা বন্ধ করে ফেলেছে রবিন। তারপর বাধ্য হয়েই শুভর নাম্বারে ট্রাই করলো ইশুয়া। দুবার কল হতেই রিসিভ হয়েছে। হ্যালো, কে বলছেন? আমি আপনাদের ইসুয়া ম্যাম। শুভ ইশুয়ার কল দেখে অবাক হলো। আপনি এত সকাল সকাল? রবিন কি আপনাদের সাথে আছে? না তো, আমি আর নয়ন তো এখনো বাসা থেকে বেরিয়ে হইনি। ও আচ্ছা। কেন, কোনো সমস্যা? না, আসলে তেমন কিছু না। আপনার কোনো সমস্যা না থাকলে বলতে পারেন, কি হয়েছে? ইশুয়া খানিকক্ষণ ভেবে কোনো উপায় না পেয়ে শুভকে সবটা খুলে বলল। সত্যি বলতে রবিনের এইরকম পাগলামোতে ইশুয়াও এখন খুব চিন্তায় হচ্ছে। শুভ সবটা শুনে বলল, কোনো চিন্তা করবেন না, আমি আর নয়ন দেখছি। রবিনকে পেলেই আপনাকে জানাবো। হ্যাঁ প্লিজ দেখুন না, আর আমাকে একটু ইনফর্ম করে দিবেন। ওকে। ইশুয়া ফোন রেখে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। রিদ্ধিমা অফিসের জন্য নিজেকে তৈরি করছিল। আজ প্রথম দিন নিজের কোম্পানিতে জয়েন হওয়ার। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ঠোঁটে লিপস্টিক চালাতে চালাতেই কল রিসিভ করে। হ্যালো। ওই গুন্ডি, কোনো খবর দিলি না যার? তো দাদিমা কেমন আছে? আছেন এখন ভালোই। তাহলে তুই এবার ব্যাক করছিস নাকি রিত? না রে, আমার এবার যেতে একটু সময় লাগবে। একটা ঝামেলার সম্পূর্ণ শেষ করে তবেই ফিরবো। ও, আর কিছু বলবি? আসলে আমার অফিসে যেতে লেট হয়ে যাবে। সে কি রে, তুই আজই অফিসে জয়েন করছিস? আমার পক্ষে 1 মিনিট নষ্ট করার কোনো মানে হয় না। তা বটে, তুই যে আমার ব্যাপারে সকল ডিসক্রিপশন তোর কাছে পরে এসে শুনছি। এখন রাখ, আমার দেরি হয়ে যাচ্ছে বললাম তো। ওকে ওকে, টেক কেয়ার। 7 কলটা রাখতে রেহানা বেগম এসে পাশে বসলেন। সত্যি একদম অন্যরকম মেয়েটা। মেয়ে বলো না মা, তুমি চেঁচে তোমার ছেলেকে একটা জমের খাঁচায় ঢুকিয়েছো। এমন জমের হাতে তোকে ছেড়ে যেতে পারলে আমি মরেও শান্তি পাবো। সাদ ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আগে সব ফালতু কথা বন্ধ করে আমাকে একটু শান্তি দাও। কয়টায় ফ্লাইট বললি না তো? 5টায়। তোর সব গোছানো আছে তো? হুম। আচ্ছা আমি গেলাম, একটু ঘুম দেই, নয় প্লেনে উঠেই নয়তো মাথা ধরবে। এদিকে রিধিমা পার্স নিয়ে এই মাত্রই রুম থেকে বের হবে, তখনই তার রুমের দরজায় এসে দাঁড়ায় দিদি চৌধুরী। রিধিমা মায়ের দিকে ভ্রু কিঞ্চিত করে তাকিয়ে বলল, কিছু বলবে মম? রবিনের ব্যাপারে। এখন হাতে একদম সময় নেই, রাতে এসে শুনছি। দিদি বেগম ভালো করেই জানেন তার মেয়ের কাছে কাজটা সবকিছুর ঊর্ধ্বে, তাই সংক্ষেপে তিনি বললেন, ততক্ষণে কি খুব বেশি দেরি হয়ে যাবে না? রিধিমা কপাল চুলকে বলল,
আমার ধারণা আজকের মধ্যে দেরি নয়, বরং সব ঠিক হয়ে যাবে। আমার সাথে যেটা হয়েছে, আমি যেটা হারিয়েছি, সেটা আমার ভাই হারাবে বলে আমার মনে হয় না। আজও তাকে ভুলতে পারিসনি? রিদিমা তাগাদ দিয়ে বলল। ওফ মম, তোমার জন্য আমার এবার সত্যিই দেরি হচ্ছে। রিদিমা দিতি বেগমকে এড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। দিতি বেগম বুঝলেন যেখানে রিদিমা বলেছে ঠিক হয়ে যাবে সেখানে কিছু একটা তো হবে, তাই তিনি মাথায় আর চাপ নিলেন না। রিদিমা ড্রয়িং রুম পেরিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই সোফায় বসে থাকা আফজাল সাহেব আর দেলোয়ার খান হাঁক ছাড়লেন। রিদিমা মামনি, কোথাও যাচ্ছ নাকি? জি, অফিসে। আজকেই? হ্যাঁ, কেন কোনো সমস্যা? দেলোয়ার খানের কপালে চিন্তার ভাঁজ পড়ে, হালকা কেশে বললেন, তুমি দেশে ফিরেছো, 2 দিন রেস্ট নাও, তারপর না হয় শুরু করবে। আমি আর 2 দিন রেস্ট? কোনো সমস্যা তো নেই, তবুও যদি... তবুও কি? আসলে মামনি, তুমি এতদিন পর এসেছো, অফিসটাকে তোমার জন্য একটু সাজাতাম, তোমাকে স্বাগতম জানানোর জন্য। অফিস কর্মক্ষেত্র, এটা স্বাগতম জানানোর জায়গা নয়। আচ্ছা মামুনি, তুই যা, অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওয়েট ড্যাড, তোমরা এখনো বাড়ির জামা কাপড় ছাড়নি? ড্রেস আপ করে অফিসে যেতে যেতে অফিসের হাফ আওয়ার শেষ হবে। আফজাল সাহেব আর দেলোয়ার খান রিদিমার কথায় ভেবাচাকা খেয়ে গেল। এমন স্ট্রেট নিয়ম তারা সত্যি আজ অব্দি মেনে চলেননি। ইয়ে মানে... আজ অফিসটা আমি সামলাই, তোমাদের যেতে হবে না, তোমরা বরং কাল যেও। তুমি নতুন যাচ্ছ, আমরা গেলে তোমার একটু হেল্প হতো। রিদিমা সন্দেহের দৃষ্টিতে দেলোয়ার খানের দিকে তাকিয়ে বলল, আমি সবটা ম্যানেজ করে নিতে পারবো, আমাকে এত ভাবতে হবে না। আজ বরং আপনারা হলিডে উপভোগ করুন। কথাটা বলে রিদিমা বেরিয়ে গেল। আফজাল সাহেব দেলোয়ার খানের দিকে তাকিয়ে বলল, বুঝলে দেলোয়ার, আমার পুচকে মেয়েটা সব সামলাতে শিখে গেছে। দেলোয়ার খান তখন কপালের ঘাম মুছতে ব্যস্ত। কঠিন চিন্তায় আজ তার লাঞ্চ হারাম হয়ে যাবেন মনে হচ্ছে। ইস্যু ভার্সিটির ক্যাম্পাসে অন্যমনস্ক হয়ে বসেছিল। হঠাৎ ফোনের রিংটনের আওয়াজে ধ্যান ভাঙে তার। ইস্যুয়া চটজলদি ফোনটা রিসিভ করলো। হ্যালো, আমি ভার্সিটিতে। রবিনের কোনো খোঁজ পেলেন? আমি আপনার ফোনে একটা লোকেশন দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। ইস্যুয়া কিছু বুঝে ওঠার আগে ফোনটা কেটে গেল। বেশিক্ষণ সময় নিল না সে। রবিনের দেওয়া সেই কালো শাড়ির কুচিগুলো হাত দিয়ে হালকা তুলে ফোন হাতে বেরিয়ে আসলো ভার্সিটি থেকে। তারপর নয়নের দেওয়া অ্যাড্রেসে পৌঁছাতে মনে স্থির করলো। নয়ন, শুভ আর রবিনের অট্টহাসিতে ভেঙে পড়বে যেন 2 কামরার এই কাজী অফিসটা। রবিন নয়নের কাঁধে কিল মেরে বলল, গুড অ্যাক্টরস তোরা। তোর জন্য কলিজা কাটতে পারি দোস্ত, এ আর এমন কি? তাহলে কেটে ফেল। শুভ নয়নের দিকে তাকিয়ে বলল, যা তো পাশের বাজার থেকে 1 কেজি আস্ত গরুর কলিজা আর একটা ছুরি নিয়ে আয়। রবিন কপাল কুঁচকে বলল, মানে? কলিজা বলেছি, আর কলিজা সেটা বলিনি। শালা হারামির বাচ্চা। 3 বন্ধু আবারও উচ্চ হাসিতে মেতে উঠেছে। ততক্ষণে ইস্যুয়া রিক্সা এসে দাঁড়ায় কাজী অফিসের সামনে। নয়নের নাম্বারে আবারও কল করলো ইস্যুয়া। নয়ন ইস্যুয়ার কল দেখে কাজী অফিসের জানলা দিয়ে বাইরে তাকালো। রবিনের দিকে তাকিয়ে বলল, দোস্ত এসে গেছে, এবার কি করব? রবিনরা আগে থেকেই সবকিছু তৈরি করে রেখেছে। কাজী অফিসের বোর্ড পাল্টে একটা ক্লিনিকের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল কাজী অফিসের বাইরের দেয়ালে। নয়ন ছুটে এলো বাইরে। নয়নকে এভাবে ছুটে আসতে দেখে ইস্যুয়া চটজলদি করে রিক্সা থেকে নামলো। রবিন কোথায়? কোনো খোঁজ পেলেন? ভিতরে আসুন আগে। ইস্যুয়া ক্লিনিক দেখে আতকে ওঠে, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সিরিয়াস কিছু? নয়ন দুঃখভাব করে বলে, প্লিজ জলদি আসুন। ইস্যুয়া আর নয়ন ছুটে আসে ক্লিনিকের ভেতর। ইস্যুয়ার অজান্তেই তার সারা শরীর কাঁপতে থাকে। ভেতরে ভয়ে ভয়ে ঢুকে। ক্লিনিকে ঢুকে রবিনকে রক্তাক্ত অবস্থায় বেডের উপর পড়ে থাকতে দেখে ঘাম ছুটল ইস্যুয়া। কি হয়েছে ওনার? শুভ কান্না জড়িত কণ্ঠে বলে, অ্যাক্সিডেন্ট করেছে। ইস্যুয়া ছুটে এসে রবিনের পাশে বসে। এখানে কেন এনেছেন ওনাকে? হসপিটালে নিয়ে চলুন। নয়ন আর শুভ ইস্যুয়ার কথায় আটকে গেল। অতঃপর আমতা আমতা করে শুভ বলল, জরুরি ট্রিটমেন্ট দরকার, কাছে ক্লিনিকটা ছিল তাই নিয়ে এসেছি এখানে। ইস্যুয়া আর শুভ নয়নদের কথার মাঝে একজন দাড়িওয়ালা হুজুরের মতো লোক এসেছে কিছু পেপার নিয়ে। গায়ে সাদা অ্যাপ্রন,
লোকটাকে দেখে কেমন কেমন যেন লাগছে। এখানে পেশেন্টের কোণে কে? শুভ আর নয়ন দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ইসুয়া লোকটার কথায় ক্ষেপে যায়। ইসুয়া তেড়ে এসে বলে, এখানে একজন মারা যাচ্ছে আর আপনি তার কোণে খুঁজছেন? আপনি কি রোগী দেখতে এসেছেন নাকি বিয়ে পড়াতে? হাতুড়ি ডাক্তার নাকি আপনি? শুভ পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে, ইসুয়ার দিকে তাকিয়ে বলে, ম্যাম আপাতত মাথা ঠান্ডা রেখে আগে কি বলতে চায় শুনুন। আসলে আমি বলতে চাচ্ছি, পেশেন্টের বাড়ির লোক কে আছেন? জি বলুন। ফর্মটা ফিল আপ করে নিচে একটা সই করে দিন তো। ইসুয়া আর কথা না বাড়িয়ে ডাক্তার যেভাবে যেভাবে বলল সব ঠিক মতো সেভাবেই পূরণ করলো। তারপর লোকটা শুভ আর নয়ন একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠল। ইসুয়া ভ্রুকুচকে তিনজনের দিকে তাকিয়ে আছে। মানে কি? পেছন থেকে রবিন সোজা হয়ে দাঁড়িয়ে ইসুয়ার কাছাকাছি এসে ওর মাথায় শাড়ির আঁচল তুলে দিতে দিতে বলল, মানে হচ্ছে এখন থেকে আপনি আমার রেজিস্ট্রি করা বউ, মিস অধ্যাপিকা। রবিনকে এভাবে দেখে রাগে ক্ষোভে বিস্ময় নিয়ে ইসুয়া রবিনের গালে একটা চর বসিয়ে দিল। রবিন বেচারা কিছুই হয়নি এমন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ইসুয়া চিৎকার করে বলে, ছি, এভাবে চিট করবেন কখনো ভাবিনি। এতদিন যত পাগলামি করেছেন সব মেনে নিয়েছি, আর আজ তো লিমিট ক্রসই করেই ফেলেছেন। রবিন কিছু বলতে যাবে তার আগে ইসুয়া বলে ওঠে, আর কখনো আমার সামনে আসবেন না। রবিন, শুভ আর নয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। ইসুয়া কাজী অফিস থেকে বের হতে নিলে রবিন পেছন থেকে বলে উঠে, সন্ধ্যায় আসছি, তৈরি থাকুন বাড়িতে গিয়ে। এখন আমার জোর করার সম্পূর্ণ রাইট আছে, সো বাড়াবাড়ি করবেন না, নয়তো হিতে বিপরীত হবে। থ্রেট দিচ্ছেন? যাই ভাবেন। ইসুয়া রেগে বেরিয়ে গেল। বাড়িতে ফিরে টানা 1 ঘন্টা শাওয়ার নিতে হবে। কি করে কেউ কারো জীবন নিয়ে এত বড় চিট করতে পারে ভেবে পাচ্ছে না ইসুয়া। ইসুয়া চলে যাওয়ার পর শুভ আর নয়ন রবিনের দিকে তাকিয়ে বলল, দোস্ত, এভাবে ঠকিয়ে বিয়েটা করা কি ঠিক হলো? তোরা এত প্যারা নিস না, আমার ওপর ছেড়ে দে সব। দুই পরিবারের লোকের সামলাতে পারবি তো? আমার বাম হাতের কাজ এটা। দেখ আগে পানি কতটুকু করাই। রিধিমাকে দেখে প্রথম দিনেই অফিসের কর্মচারীগণ ভয়ে ততস্থ। রিধিমা তার চেম্বারে বসে ম্যানেজার আসিফ সাহেবকে দেখা করতে বললেন। ইয়েস, কাম ইন। রিধিমা হাতের এক গাদা ফাইল আসিফ সাহেবের দিকে ছুঁড়ে মেরে চেঁচিয়ে বলল, এসব কি? হিসাবের এত গোলমাল? কত কোটি টাকা মেরে খেয়েছে সবাই? কিচ্ছু শুনতে চাই না আমি। বিকেলের মধ্যে সব হিসাব হয়তো ঠিকঠাক করে বুঝিয়ে দেবেন, নয়তো জব ছাড়ার প্রস্তুতি নিন। আসিফ সাহেব কতগুলো অপমান নিয়ে রিধিমার চেম্বার থেকে বেরিয়ে আসলেন। রিধিমার চেম্বার থেকে বেরিয়ে কল দিলেন দেলোয়ার খানের নাম্বারে। আর কিছু বলবে? আচ্ছা, আমি আসছি, আর কিছুক্ষণ হ্যান্ডেল করো। কল কেটে আসিফ সাহেব ব্যস্ত হয়ে পড়লেন হাতের ফাইলগুলো নিয়ে। আজ আর কারো রক্ষা নেই, ভালোই বোঝা যাচ্ছে। ইসুয়া সেই সকাল 11টায় এসে ঘরের দরজায় খিল দিয়েছে। এখন বাজে বিকেল 4টা। দরজা খোলার কোনো নামগন্ধ নেই। তার বাবা মা মেয়েকে নিয়ে চিন্তায় অস্থির হয়ে আছেন। সকালে তো সবকিছুই ঠিকঠাক ছিল। এ হালকা কিছু সময়ের মধ্যে এমন কি হলো যে মেয়ে বাড়িতে এসেই নিজেকে এমন ঘরবন্দি করে রেখেছে? ইসুয়ার ঘরের দরজার সামনে পাইচারি করে চলেছে তারেক সাহেব। ঝুমা বেগম বারবার হাতের কাজ ফেলে মেয়ের দরজা খুলছে কিনা খোঁজ নিতে আসছেন। একমাত্র নিশুয়ারই কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ রবিনের কাছে ফোন করে সবটা জেনে নিয়েছে সে। তাছাড়া সামনে এক্সাম, কত পড়া বাকি, তাই নিজের ঘরে বসে পড়ার তৈরি করছিল। ইসুয়া বেডের উপর বসে সকালে রবিনের দেওয়া সেই কালো শাড়িটার দিকে তাকিয়ে আছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ বনরুটির মতো ফুলিয়ে ফেলেছে বেচারি। এভাবে জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কে এমন প্রতারণা করবে কখনো ভাবতে পারেনি সে। ইসুয়া নিজে নিজে বিড়বিড় করে বলতে লাগলো, আমি আপনার প্রতি একটু কোমল হতে এত বড় একটা ভুল আমার সাথে আপনি করে ফেললেন মিস্টার রবিন। অনেক প্রস্তাব দেওয়ার জন্য আপনাকে কখনোই ক্ষমা নেই আপনার। তারেক সাহেব এইবার অধৈর্য হয়ে মেয়ের ঘরের দরজায় নক করে বসলেন। ইসুরা মামুনি, কি হয়েছে বলবে তো আমাদের? এভাবে নিজেকে ঘরবন্দি করে রাখার কি কোনো কারণ আছে? ইসুয়া বাবার কথার কোনো জবাব দিল না। সে ফুফাতে ফুফাতে কাঁদতেই ব্যস্ত।
রিদিমার অফিসে তখন তাণ্ডব চলছিল। আজ সারাদিন এসে শুধু কোম্পানির বড় বড় বাজেটের ফাইলগুলো দেখেছিল, কিন্তু একটা ফাইলের হিসাবও ঠিকঠাক মতো নেই। সব কিছুতেই গরমিল করে হিসাব মিলিয়ে স্টোর রুমে রেখে দেওয়া হয়েছে। এ নিয়ে সারা অফিসের কর্মচারীদের অফিসের হল রুমে একসঙ্গে জড়ো করে ভয়াবহ মিটিং বসিয়েছে সে। সকল কর্মচারীর সামনে এই তুফানময়ী লেডি বসকে দেখে খানিকটা ভয়ে জড়সড় হয়ে আছে। আপনাদের এখানে কাজ করতে রাখা হয়েছে, অফিসে এসে নিশ্চয়ই আপনাদের ম্যাথ এক্সাম নেওয়া হয় না, যেভাবে হিসাবের খাতার শেষে গিয়ে কোনো রকমভাবেই ফলাফল মিলিয়ে দিবেন। আপনি থামুন, কোনো কৈফিয়ত চাই না আমি কারোর কাছ থেকে। এই ফাইলগুলোতে যত গরমিল আছে সব ঠিকঠাক মতো আমাকে কাল বুঝিয়ে দেবেন, নয়তো কোম্পানির পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সবাই রীতিমতো ভয় পেয়ে গেল। এরকম কঠোরতা আফজাল সাহেবও কখনো দেখাননি। এ একদিনে যতটা হেনস্থা হতে হচ্ছে রিধিমার কাছে। রিধিমা আবারও বলতে লাগলো, একদিন, জাস্ট একদিনের মাঝে সব ঠিকভাবে আমাকে বুঝিয়ে দিতে না পারলে অফিসের যতটা লস হয়েছে আপনাদেরকে তার দ্বিগুণ জরিমানা চুকাতে হবে। হলরুমে এরকম 100 ডিগ্রি সেলসিয়াস মেজাজের মধ্যে হঠাৎ হলরুমের দরজার আওয়াজ হলো। দারোয়ান আবুল চাচা রিধিমার দিকে তাকিয়ে রবিনের আসার খবর দিলেন। বসতে বলুন চাচা, আমি এখন ব্যস্ত। রিধিমা হলরুমে থাকা সিসিটিভি ফুটেজের মনিটরে চোখ রাখতেই রবিনকে বসে থাকতে দেখে হাতে ব্যান্ডেজ। আর যাই হোক, একদিন অফিসে সবকিছু ঠিক করা পসিবল নয়, আর রবিনের বিষয়টা নিশ্চয়ই গুরুতর। তাই সে অফিসের স্টাফদের আরও কিছু কথা শুনিয়ে মিটিং শেষ করে হলরুম থেকে বেরিয়ে যায়। রিধিমা নিজের চেম্বারের বাইরে রবিনকে বসে থাকতে দেখে ইশারা দিয়ে ভেতরে আসতে বলে। রবিন বড় বোনের পেছন পেছন ঢুকে। বস। রবিন রিধিমার সামনের চেয়ারটায় বসে পড়ে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর রবিন বলে উঠল, আপনি? বল। একটা ভুল করে ফেলেছি। কি করেছিস? রবিন রিধিমাকে সবকিছু খুলে বলল। রিধিমা সবকিছু শুনে স্বাভাবিকভাবেই বসে রইল। কি করব এবার তুমি বলো। কাজটা কি তুই ঠিক করেছিস? আমি ইশুয়াকে হারাতে পারবো না আপনি। মিস অধ্যাপিকা থেকে ইশুয়া? বাহ। এখন সে আমার লিগালি ওয়াইফ। তাও তাকে ঠকিয়ে এভাবে ঠকানোর কি দরকার ছিল বলতো? তুমি কাল দাদিজানের কথা শোনোনি? শুনেছি তো। আমি সিনথিয়াকে বিয়ে করতে পারবো না। কেন? এত জোর না করে বলো এইবার কি করব। হবু বউকে বাড়িতে আনার প্ল্যান দাও। রিধিমা খানিকক্ষণ কিছু ভাবলো, তারপর রবিনের দিকে তাকিয়ে বলল, ড্যাডকে কল দে, বল যে ইমিডিয়েটলি আমার সাথে দেখা করতে। রবিন চোখ বড় বড় করে বলল, তুমি এখন ড্যাডকে বলবে না কি এসব? অবশ্যই, বাড়িতে কেউই তোদের বিয়ের কথা জানে না। এখন যদি ইসুয়াকে জোর করে জবরদস্তি করে নিয়ে যাস বাড়িতে, তুই কি বলবি? মা ধরো তোমার জন্য কাজের মেয়ে নিয়ে এসেছি। রবিন অসহায় মুখ করে বলল, আপনি? তুই ড্যাডকে কল দে, আমি সবটা সামনে নিচ্ছি। রিধিমার কথা মতো রবিন আফজাল সাহেবকে কল দিয়ে জরুরিভাবে অফিসে আসতে বলে। রিধিমা রবিনকে পাঠিয়ে দেয় অন্য কাজে। আফজাল সাহেব অফিসে এসে রিধিমার কেবিনে যায়। আসবো মামনি? আসো ড্যাড। আফজাল সাহেব কেবিনে ঢুকতে ঢুকতে বলে, প্রথম দিনে অফিসের পরিবেশ এতটা পাল্টে গেছে, বিশ্বাসই হচ্ছে না। তুমি নিজের বিজনেসটাকেও একটু সামলাতে পারলে না? লজ্জা হওয়ার প্রয়োজন নয় কি? মেয়ে হয়ে বাবাকে এভাবে বলছিস? না না, অফিস না বাড়ি আর না ভার্সিটি, কোনোটাই তোমার সামলানো হয়নি, তো আবার কীভাবে বলবো? তাই তো তোকে কতবার বলি, দেশের বিজনেসে বস, বাইরের বিজনেস দিয়ে কি হবে? ফালতু কথা রাখো ড্যাড, যে কারণে তোমাকে ডাকা। হ্যাঁ বল। রিধিমাকে রবিনের আর ইশুয়ার পুরো ঘটনাটা খুলে বলল আফজাল সাহেবকে। আফজাল সাহেব সবটুকু শুনে হাঁ করে রইল। এবার কি করা উচিত তুমি বলো। হতচ্ছাড়া, এত বড় একটা কাজ করে বসলো কাউকে কিচ্ছু না জানিয়ে। যা হওয়ার হয়েছে, এখন কি করবে বলো। ইসুয়া মেয়ে হিসাবে খুব ভালো, তারেককে আমি সামলে নিতে পারবো। এমনিতে আমার বন্ধু, আর বন্ধুর বউয়ের রবিনকে খুব পছন্দ আমার মনে হচ্ছে। কিন্তু ইসুয়াকে আর আমাদের বাড়ির লোকদের, বিশেষ করে মাকে কে সামলাবে? ইম্পসিবল। ইস্যুয়ার ব্যাপারটা রবিনের হাতে ছেড়ে দাও। যে মেয়েকে এভাবে বিয়ে করে নিয়ে এসেছে তোমার ছেলে, সেই তার বউকে বাড়িতে আনার ব্যবস্থা করবে। আর বাদবাকি বাড়ির লোক এবং দাদি যান, ওইটা আমি দেখে নেব। তবে এই কাজটা আমার বাদর মার্কা বজ্জার ছেলেটা ভালোই করেছে। মনের মতো একটা ছেলের বউ পেয়েছি,
আঙ্কেলকে রাজি করো তো। এটা আমার বাঁ হাতের খেয়াল। ওকে, এবার তুমি আসতে পারো রেড। আমি সময় মতো বাড়িতে পৌঁছে যাব। অফিস থেকে বেরিয়ে আফজাল সাহেব তার প্রিয় বন্ধু তারেক সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা হলো। আর মনে মনে বন্ধুকে কি করে মানাবেন সেই ছক কষতে থাকেন। রিধিমা ক্লান্ত হয়ে অফিসের বাইরে এসে দাঁড়ালো। আজ রিকশায় চড়তে ইচ্ছে করছে খুব। যন্ত্রমানবীর জীবনে সে হাঁপিয়ে উঠেছে। আজ যদি একবার বৃষ্টি হতো, কিন্তু এই উত্তপ্ত রোদের দিনে এটা আশা করা নিছক বোকামো, সেটা রিধিমা খুব ভালো করেই জানে। এসব ভাবতে ভাবতে হঠাৎই যান্ত্রিক রিধিমা ভার্সিটির চঞ্চল কিশোরীতে ফিরে গেল। পায়ের হিলগুলো খুলে হাতে নিল, উঁচু করে বাঁধা চুলগুলো খুলে দিল, হাঁটতে লাগলো এই শহরের ফুটপাত ধরে। 5 মিনিট এভাবে হাঁটার পর হঠাৎই মুখোশ পরা দুজন লোক রিধিমাকে পেছন থেকে আক্রমণ করে, মুখ চেপে ধরে, একটা কালো মাইক্রো বাসে উঠায় জোর করে। রিধিমা বেশ খানিকক্ষণ জোরাজুরি করে শান্ত ভঙ্গিতে বসে রইল। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে টম অ্যান্ড জেরি চালু করলো। আপাতত এই মুহূর্তে মোবাইলে কার্টুন দেখা ছাড়া কোনো কাজ করা যায় বলে রিধিমার মনে হচ্ছে না। কিডন্যাপাররা অবাক হয়ে তাকিয়ে আছে রিধিমার দিকে। একজন বলে উঠল, এটাও সম্ভব? রিধিমা মোবাইলেই মনোযোগ রেখে বলল, হোয়াই নট? তুমি অনেকটা বড় হয়ে গেছো শিলা, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো বয়সে আমি তোমার থেকেও বড়। আর তাছাড়া কি? আমি এতটাও বোকা হয়ে যাইনি যে শার্ট প্যান্ট পরলে বডি স্ট্রাকচার দেখলে বুঝবো না কোনটা মেয়ে আর কোনটা ছেলে। আচ্ছা বুঝলাম, তুমি আমার শারীরিক গঠন দেখে বুঝেছো আমি মেয়ে, কিন্তু আমার আর ভাইয়া তো মুখে মুখোশ পরা, কি করে বুঝলে আমি শিলা? এতদিন নিশ্চয়ই কণ্ঠস্বর মনে রাখার কথাও না। জানো শিলা, কিছু কিছু জিনিস আমাদের কাছে খুব স্পেশাল হয়, যা চাইলেও ভোলা যায় না। এই ধরো আমাদের প্রিয় মানুষের গায়ের স্মেল। শিলা হা করে তাকিয়ে আছে। শাহেদ যেন রিধিমার কথায় কিছুটা ইতস্তত বোধ করছিল। তারপরও এতদিন পরে এই মেয়েটাকে কাছে পেয়েছে সে, আর হারাতে দিবে না বলে ঠিক করলো। শাহেদ হালকা কেশে বলল, যেমন? রিধিমা এতক্ষণ ধরে মোবাইলে নজর রেখেছিল। শাহেদের কথা এবার শাহেদের চোখে চোখ রাখলো। যেমন যেমন আমাদের মায়ের গায়ের গন্ধ। শাহেদ বেশ ভালো করেই বুঝতে পারলো রিধিমা তাকে এড়িয়ে গেল। শাহেদ মাইক্রোবাসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল, কিন্তু মনের চোখ যেন কোন চোখে তার প্রিয় মানুষটাকেই দেখছে। রিধিমা পুনরায় মোবাইল ফোনে নজর দিল। শিলা রিধিমাকে বলল, ভাইয়া ঠিকই বলেছিল। রিধিমা আর চোখে একবার শাহেদের দিকে তাকিয়ে আবার শিলার দিকে তাকালো। কি বলেছে তোমার ভাইয়া? শিলা হাত নেড়ে নেড়ে অভিনয় করে। দ্য গ্রেট বিজনেস লেডি রিধিমা চৌধুরী কোনো কিছুতেই অবাক হয় না। রিধিমা মুচকি হেসে শাহেদের দিকে তাকায়। শাহেদ বোনের কথায় লজ্জা পেয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা চালাচ্ছে যেন। শিলা আবার বলল, আসলে আপু, স্বয়ং আজরাইল এসে যদি তোমাকে ডিনারের ইনভাইট করে যায় তাও তুমি অবাক হবে না। রিধিমা শিলার এমন বোকা বোকা কথায় হালকা হেসে ফোনে নজর দেয়। বন্ধুর মুখে সবটা শুনে তারেক সাহেব আর ঝুমা বেগম ধপ করে বসে পড়লেন ড্রয়িং রুমের সোফায়। আফজাল সাহেব বন্ধুকে আশ্বস্ত জানাতেন, বললেন, দেখ যা আবার হয়ে গেছে, এখন তোরা প্লিজ বাধা দিস না। আমার বৌমাকে আমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর। তারেক সাহেব হা করে শুনছেন বন্ধুর কথা। তার মুখে যেন কেউ কষ্টিপ মেরে দিয়েছে। সেদিক থেকে ঝুমা বেগম এগিয়ে আফজাল সাহেবের দিকে তাকিয়ে বললেন, কি বলছেন ভাইজান? এত বড় একটা অঘটন! না জানি আমার মেয়ের মনের অবস্থাটা কীরকম, আর আপনি বলছেন এ কথা? মাফ করবেন ভাইজান, আপনি আপনার বন্ধুর মতো একেবারেই নন। আফজাল সাহেব অসহায় মুখ করে বলল, ভাবি সাহেবা, জানি ভুলটা আমার ছেলের, কিন্তু এখন ওরা কাগজে কলমে স্বামী স্ত্রী। সেটা আমার মেয়েকে ঠকিয়ে চিট করে। এই বিয়ে না আমার মেয়ে মানে না আমি। তারেক সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বলল, 1 মিনিট জুমা। অতঃপর আফজাল সাহেবের দিকে তাকিয়ে বললেন, এখন তুই আমাদের কি করতে বলিস? কবুল পড়া না হলেও কাগজ কলম এখন সাক্ষী যে রবিন ইসুয়া হাজবেন্ড ওয়াইফ। আমার ইসুয়াকে পুত্রবধূ মানতে কোনো আপত্তি নেই। তোরা চাইলে এই মুহূর্তে ঘরোয়াভাবে কাজে রেখে কবুল পড়াটা হয়ে যাক। রেজিস্টার হয়েছে আমাদের অজান্তে, এখন কবুল পড়বে ঘরোয়া উপায়ে। তারপর আমাদের মেয়েকে নিয়ে বাড়িতে যাবি। 2 বাড়ির লোক ছাড়া ঈশ্বরা আর রবিনকে বিয়ে করার কথা কেউ জানবে না। ঝুমা বেগম আবারও কিছু বলতে যাবে, তারেক সাহেব তাকে থামিয়ে দিলেন। তার 2 দিন পর না হয় আমার মেয়ে মনের অবস্থা ঠিক হয়ে যাবে, ধরে নিলাম।
সব কিছু স্বাভাবিক হবে, কিন্তু যখন তোর বাড়ি থেকে আমার মেয়েটাকে বের করবে তখন সমাজের লোকদের কি বলবে? তোদের পরিবার রাজি হলেই ইসুয়া মামনিকে আমার বাড়িতে নিয়ে যায় আজই। আমার বাড়ির পরিবেশ শান্ত হলেই না হয় বরং ইসুয়ার জন্য রিসেপশন রাখবো। ঝুমা বেগম তারেক সাহেবের দিকে তাকিয়ে বলল, একটু ঘরে চলো, তোমার সাথে আমার কথা আছে। ভাবিজানেরও নিজের মেয়ের জীবন নিয়ে মতামত জানানোর অধিকার আছে। তোরা না হয় সিদ্ধান্ত নিয়ে আমাকে জানা। আমি এখানেই ততক্ষণ অবধি অপেক্ষা করছি। তারেক সাহেব আর ঝুমা বেগম পাশের ঘরে গিয়ে অনেক কথা কাটাকাটি করে অবশেষে ইস্যু আর রবিনের রেজিস্ট্রি না চাইতেও মেনে নিলেন। রবিন নিঃসন্দেহে ভালো ছেলে, মেয়ে দিতে আপত্তি থাকার কথা নয় কোনো বাবা মায়ের, কিন্তু এভাবে মেয়ের অনিচ্ছাতে বিয়েটা তার প্রথমে মেনে নিতে পারেননি। অনেকক্ষণ স্বামী স্ত্রী যুক্তি পরামর্শ করার পর ড্রয়িং রুমে আসেন। আফজাল সাহেব গম্ভীর মুখে ইস্যু আর বাবা মায়ের সিদ্ধান্ত জানার জন্য অধীর আগ্রহে তাদের মুখপানে চেয়ে আছেন। দেখুন ভাইজান, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, কপালে যা হওয়ার থাকে তাই হবে, এতে কারোর হাত নেই। আমরা ওদের বিয়ে মেনে নিলাম, তবে আমরা এখন আমাদের মেয়েকে জোর করে এ বাড়িতে পাঠাতে পারবো না। ইস্যু আর রাজি হলে ও স্বেচ্ছায় যেতে পারে। ধন্যবাদ। আর একটা কথা, এখনই ঘরোয়াভাবে কাজী ডেকে কবুল পড়াটা হয়ে যাক, তারপর ইস্যুয়া চলে যাবে, নয়তো আমরা কেউ ওকে জোর করব না। আফজাল সাহেব রিধিমাকে কল করেন। ফোনটা বারবার কেটে দিচ্ছে রিধিমা। বাধ্য হয়ে রবিনকে কল করেন। বাবা ছেলে সবটা ডিসকাস করার পর রবিন সাদা রঙের একটা পাঞ্জাবি পরে শুভ নয়ন আর একটা কাজী নিয়ে ইস্যুয়াদের বাসায় উপস্থিত হয়। রান্নার তোড়জোড় চলছে ঝুমা বেগমের কিচেনে। ঘরোয়াভাবে হলেও অন্তত কিছু নাস্তা পানি দেওয়াতে এক ধরনের ভদ্রতা, তাই তিনি এই অল্প সময়ে যতটুকু পারছেন ততটুকু করার চেষ্টা করছেন। ইস্যুয়া খুব এক্সাইটেড বোনের আর রবিনের বিয়ে নিয়ে। একমাত্র ইস্যুয়াই এখন পর্যন্ত জানলো না যে তার বাসায় এত কিছু হয়ে যাচ্ছে। স্বয়ং কাজী সাহেব রেডি তার আর রবিনের বিয়ে পড়াতে। ড্রয়িং রুমে বাবা আর শ্বশুরের সাথে দুই বন্ধুকে নিয়ে বসে আছেন রবিন। আফজাল সাহেব, তারেক সাহেব আর কাজী সাহেব মিলে আড্ডা দিচ্ছে। তাদের বয়সী আলাপ যাকে বলে আর কি। শুভ আর নয়ন বন্ধুর বিয়েতে কি কি করতে হবে তার পরিকল্পনা করছে। শুধুমাত্র রবিনই এদিক সেদিক তাকিয়ে ইস্যুয়াকে খুঁজছিল, কিন্তু ইস্যুয়ার আধ ঘন্টাতেও কোনো দেখা মেলেনি। বাধ্য হয়ে রবিন ইস্যুয়ার খোঁজে রান্নাঘরে যায়। দুর্ভাগ্যজনকভাবে রবিন শাশুড়ি ঝুমা বেগমের চোখে পড়ে যায়। ঝুমা বেগম রবিনকে দেখে হাসি মুখে এগিয়ে আসেন। কিছু লাগবে বাবা? নিশুয়া তখন রান্নাঘরে মাকে হেল্প করছিল। ঝুমা বেগমের কথায় নিশুয়াও পেছন ফিরে। রবিন আমতা আমতা করে বলল, আন্টি ওয়াশরুমটা? ঝুমা বেগম নিশুয়ার দিকে তাকিয়ে বলল, ওকে ওপরের ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে আয় তো। নিশুয়া মায়ের কথায় সম্মতি জানিয়ে রবিনকে নিয়ে উপরে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ওই শালি, তোমার বোন কই? একবারও দেখলাম না যে। ইসিরে, আপুকে তো ডাকাই হয়নি। মানে তোমার বউ এখনো জানেই না যে তার বাসায় আবার বিয়ে হতে যাচ্ছে। বলো কি, তোমার আপু কি রুমেই আছে? আজ সারাদিন রুমেই আছে, দরজা ভেতর থেকে বন্ধ। এই মা, কি বলো? আমি কাজে নিয়ে বসে আছি আর তোমার বোন এখন অবধি দরজা বন্ধ করে ঘরে বসে আছে? আম্মু আমাকে ডাকতে বলেছিল, আমি তো ভুলে বসে আছি। আচ্ছা, এই মহান দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। আপু রাজি হবে তো? তাছাড়া তুমি কিভাবে ওর ঘরে ঢুকবে? দরজা তো ভেতর থেকে লক।